আলো জ্বালবেন না। টিনার স্টুডিওতে ঢুকে বলল রানা। গ্যারেজে থাকার কথা আমাদের। শুনুন, এখানেই দাঁড়ান। আপনার সাথে কথা আছে আমার। সবই তো দেখলেন নিজের চোখে। সুস্থ বলে মনে হলো কেয়াকে? যে কোনো মুহূর্তে সাংঘাতিক কিছু একটা ঘটিয়ে বসতে পারে। পাগল কি বিশ্বাস কি? তাছাড়া আপনার ওপর। আপনাকে ঘৃণা করে ও। আমাদের সাথে গেলে আপনার বিপদ হতে পারে। না যাওয়াটাই ভালো বলে মনে করি আমি। বাইরে থেকে ক্ষীণ আলো এসে ঢুকেছে স্টুডিওর ভেতর। তাতে অন্ধকার দূর হয়নি। রানার একেবারে সামনে দাঁড়িয়ে আছে টিনা। নড়লে চড়লে ছোঁয়াছুঁই হয়ে যাবে। মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে না রানা, শুধু আউটলাইন ঠাহর করতে পারছে। নিঃশ্বাসের আওয়াজও পেল ও, নিয়মিত এবং স্বাভাবিক। কথা দিতে হবে, বলল রানা। আমরা কোথায় যাচ্ছি কাউকে সেটা বলবেন না, তাহলেই আপনাকে আমি ছেড়ে দিতে পারি। ওদেরকে বলবো আমাকে আপনি ফাঁকি দিয়ে পালিয়েছেন। আমি আপনাদের সাথে যাব, শান্ত গলায় বলল টিনা। আপনাকে তো আগেই বলেছি, আবিদ যদি বেঁচে থাকে তাকে আমার সাহায্য করা দরকার। কিন্তু বিপদের কথাটা ভেবে দেখবেন না। কেয়া আপনাকে জখম করতে পারে। আমি আপনাকে সব সময় চোখে চোখে রাখব। তা কি আর সম্ভব? হ্যাঁ, সাবধানে থাকতে হবে আমাকে, কিন্তু বিপদের ভয়ে আবিদকে সাহায্য করতে যাব না। তা কি করে হয়? অন্ধকারে মৃদু হাসল টিনা। আমি মন ঠিক করে ফেলেছি, যাব। বেশ, আপনি যা ভালো মনে করেন। মানি, আপনি গেলে অনেক সাহায্য হবে আমার। দ্বীপের সব আপনার জানা, অনেক সময় বাঁচবে। তবু আমি চাই আরেকবার ভেবে দেখুন আপনি। আর কিছু ভেবে দেখার নেই। বেশ, তাহলে যা যা নেবার তাড়াতাড়ি একটা সুটকেসে ভরে নিন। আপনি রেডি হন, আমি ততক্ষণে একটা ফোন সেরে নিই। বেডরুমে চলে গেল টিনা। জানালার পাশে ছোট একটা ডেস্কের সামনে এসে দাঁড়ালো রানা। রিসিভার তুলে ডায়াল করলো থানা হেডকোয়ার্টারে। হিরে গলায় বলল কেরানি। থানা হেডকোয়ার্টার, ইন্সপেক্টর ফয়েজ আহমেদের জন্য একটা জরুরি মেসেজ, নোট করুন। বলে কিছুক্ষণ সময় নিল রানা। তারপর জানতে চাইল, রেডি? বলুন। মেসেজ শুরু হলো। নাইমকে যে বুলেটটা খুন করেছে তার সাথে হোটেল পূবালিতে নিহত পুলিশ অফিসারদের শরীর থেকে উদ্ধার করা বুলেট দুটো মিলিয়ে দেখুন। মাউজার পিস্তলের মালিকের নাম আকরাম খান। ওর সাথে বৈধ কোনো কাগজপত্র নেই। লাহোর থেকে জেল ভেঙে ইন্ডিয়া হয়ে মাত্র কিছুদিন আগে বাংলাদেশে এসেছে। একা নয়, সাথে আরও দুজন আছে। তারাও হোটেল পূবালিতে ছিল। সন্ধান করলেই জানা যাবে। চেষ্টা করলে আরও জানতে পারবেন। এরা নাইমের ফ্ল্যাটেও ছিল 3 দিন। গুলি ছোড়ার এই দুটো ঘটনার সাথে আমাকে জড়াবেন না। আবার বলছি, আমাকে জড়াবেন না। ডিউক। কিছু বাদ পড়ল না তো? জানতে চাইল ও। বেশ, পড়ে শোনান আমাকে। শোনার পর বলল, ফাইন, এক্ষুনি ওটা ইন্সপেক্টরের হাতে পৌঁছে দিন। অপর প্রান্ত থেকে কেরানি লোকটা কিছু বলার আগেই রিসিভার রেখে দিল ও। জানালার কাছ থেকে সরে আসতে যাবে রানা। চোখের কোণে ধরা পড়ল উঠানে ক্ষীণ একটু নড়াচড়া। প্রায় আটকে উঠল ও। দ্রুত জানালার সামনে থেকে পিছিয়ে এলো এক পা। মাথা নিচু করে স্বচ্ছ পর্দার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাইরে। উত্তেজনায় টান টান হয়ে আছে মুখের পেশি। গেটের দিক থেকে 4 কি 5টা ছায়ামূর্তি শরাফত আলীর বাংলোর দিকে গুটি গুটি এগোচ্ছে। আপ ছায়ায় পিতলের বোতাম চিকচিক করে উঠল। নিঃশব্দে লাফ দিয়ে ছুটল ও বেডরুমের দিকে। টিনা, চাপা গলায় বলল ও। কোথায় আপনি? ত্রস্ত পায়ে ছুটে এলো টিনা। অন্ধকারে ধাক্কা খেল রানার বুকের সাথে। তাকে ধরে ফেলে সিধে হতে সাহায্য করলো রানা। কি হয়েছে? জিজ্ঞেস করলো টিনা। আমার হয়ে এসেছিল। বাইরে পুলিশ, কিছু নিতে হবে না। পেছন দিয়ে বেরিয়ে যাবার রাস্তা আছে কিনা জানেন? আছে, ফিস ফিস করে বলল টিনা। আসুন। টিনার হাব ভাব দেখে মনে মনে আশ্চর্য হয়ে গেল রানা। এতটুকু ঘাবড়ায়নি, কোনো ইতস্তত ভাব নেই। গলার আওয়াজে শুধু যা একটু উত্তেজনার ছোঁয়া। অন্ধকারে হাতড়ে রানার একটা কবজি চেপে ধরল সে।
পেছন দিকের দরজা খুলে বেরিয়ে এলো সরু একটা প্যাসেজে। দাঁড়ান। প্যাসেজের শেষ মাথায় পৌঁছে থমকে দাঁড়ালো রানা। ব্যাপারটা বুঝতে দিন আমাকে। প্যাসেজ থেকে কোথায় বেরোচ্ছি আমরা? গ্যারেজে, বলল টিনা। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয় এখন আর, বলল রানা। গ্যারেজ থেকে বাড়ির পেছন দিকে বেরোনো যায়? যায়। রাস্তার নাম শিবশঙ্কর লেন। ওখান থেকে বাসাবো মেইন রোডে বেরোনো যায়। ঠিক আছে, আমাকে আগে থাকতে দিন। পুলিশ যদি দেখতে পায় সাথে সাথে রাস্তার ওপর শুয়ে পড়বেন। রাইফেল, রিভলভার সব আছে ওদের কাছে, মনে থাকবে? হ্যাঁ। দরজা খুলে সন্তর্পণে গ্যারেজে ঢুকলো ওরা। আরেকটা দরজা খুলে উকি দিল বাইরে। আকাশে মেঘ, ঠান্ডা বাতাস বইছে। এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে রাস্তা। কাউকে দেখল না রানা। কিন্তু রাস্তায় পা ফেলতেই বাড়ির সামনের দিক থেকে গুলির আওয়াজ ভেসে এলো। পরপর 3 বার গর্জে উঠল একটা পিস্তল। নিজের পায়ে কুড়োল মারছে আকরাম, ফিসফিস করে বলল রানা। দেখি, আপনার হাতটা ধরতে দিন আমাকে। নিন, তাড়াতাড়ি পা চালান। অন্ধকার রাস্তার মধ্যে হনহন করে এগোলো ওরা। টিনার বাংলোর সামনের দিক থেকে আরও গুলির আওয়াজ ভেসে এলো। ভারী উত্তেজিত গলায় চিৎকার করে কি যেন বলল কজন লোক। রাস্তার মাথায় পুলিশ থাকতে পারে, দাঁড় করানো হলে সব আমার ওপর ছেড়ে দেবেন। দূর থেকেই বাসাবো মেইন রোড দেখতে পেল ওরা। শিবশঙ্কর লেনে আলো নেই, কিন্তু মেইন রোডে আছে। অন্ধকার গলিতে থাকতেই নিঃসঙ্গ একজন পুলিশকে দেখতে পেল ওরা। কিন্তু হাঁটার গতি কমালো না রানা। টিনার হাতটা আরও জোরে চেপে ধরে যেমন এগোচ্ছিল তেমনি এগিয়ে চলল। থামতে নাও বলতে পারে, ঠোঁটের কোণ দিয়ে বলল রানা। যদি বলে ছুটে পালাবার জন্যে তৈরি হয়ে যাবেন। ওই একজনই তো, নাকি আর কাউকে দেখতে পাচ্ছেন? উত্তেজনায় কাঁপা কাঁপা শোনালো টিনার গলা। না না। রাস্তার ওপার থেকে এপারে আসতে শুরু করলো পুলিশ। তারপর দিক বদলে সোজা ওদের দিকে এগোলো। অনুরোধের সুরে বলল সে, একটু দাঁড়ান। থামতে ইশারা করলো হাত তুলে। বললেই দৌড়তে শুরু করবেন, নিচু গলায় বলল রানা। তারপর গলা চড়িয়ে জানতে চাইল, কাকে বলছেন? আমাকে? দ্রুত একবার ঘাড় ফিরিয়ে দেখে নিল টিনাকে। এক পা পিছিয়ে পড়েছে সে। দাঁড়িয়ে পড়েছে পুলিশ। তার সামনে এসে থামলো রানা। লোকটা সামনের দিকে একটু ঝুঁকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলো রানাকে। দুম করে তার নাকের ওপর একটা ঘুষি বসিয়ে দিল রানা। ছিটকে পড়ল লোকটা। খপ করে টিনার একটা হাত ধরে বলল রানা, ছুটুন। আলামতগুলো এক নজর দেখেই বুঝতে পারল আকরাম। শরাফত পালিয়েছে। বিছানার চাদর এলোমেলো হয়ে আছে। দুপ্রস্থ রশি পড়ে রয়েছে মেঝেতে। পর্দা সরানো। জানালার কাবাট খোলা হাঁ হাঁ করছে। কতক্ষণ আগে পালিয়েছে শরাফত? 10, 15, 20 মিনিট আগে, নাকি তারও বেশি? থানার পথে রয়েছে, নাকি পুলিশ নিয়ে ফিরে আসছে? আকরামের পেছনে দোরগোড়ায় পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কেয়া আর শাহেদ। দুজনেই হতভম্ব। বোকার মতো তাকিয়ে আছে খালি বিছানার দিকে। ঘাড় ফিরিয়ে তাকালো আকরাম। কেয়ার চোখে আচ্ছন্ন শূন্য দৃষ্টি দেখে উদ্বেগ বোধ করল সে। এমন একদিন ছিল, বিপদের সময় ভরসা রাখা যেত কেয়ার ওপর। সেদিন গত হয়েছে। সন্দেহ নেই অস্থির স্নায়ুর যে আক্রমণটা হয়েছিল তার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি ও। ওকে দিয়ে এখন কোনো কাজই হবে না। ঝট করে শাহেদের দিকে তাকালো সে। মনে মনে সাহস পেল। হতভম্ব হয়ে গেছে শাহেদ, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। সম্পূর্ণ শান্ত দেখাচ্ছে তাকে। শুধু যে সাহস পেল আকরাম তাই নয়, স্বস্তিও বোধ করল। সেই পুরনো দিনের যুদ্ধের সময়কার স্মৃতি মনে পড়ে গেল তার। শত বিপদেও মনোবল অটুট রাখা। মুখ ফুটে কিছু বলার আগেই ইতি কর্তব্য স্থির করে ফেলা। পরস্পরের জন্যে ত্যাগ স্বীকারের জন্যে উদ্গ্রীব হয়ে থাকা। পুলিশ হয়তো বাইরে অপেক্ষা করছে, বলল শাহেদ। বিপদের গুরুত্ব বুঝতে সময় নেয়নি সে। টেলিফোন করে থাকলে এতক্ষণে পৌঁছে যাবার কথা ওদের। হ্যাঁ, গম্ভীর সুরে বলল আকরাম। এবার ওদের কাছে অস্ত্র থাকবে। পূবালির মতো অত সহজে এখান থেকে কেটে পড়া যাবে না। এক মুহূর্ত কি যেন চিন্তা করল সে। তারপর আবার বলল,
কেয়ার কাছে থাকো, বাইরেটা দেখে নিই। কেয়া, শাড়ি পাল্টে শার্ট পরো। ওরা জানে আমাদের সাথে মেয়ে আছে। পুরুষের বেশ নিলে রাস্তায় সুবিধে হবে। জানালা দিয়ে দেখো, বলল শাহেদ। ওরা হয়তো দরজা খোলার অপেক্ষাতেই বাইরে ওত পেতে আছে। এ যেন সেই পুরনো শাহেদ, ভাবল আকরাম। হঠাৎ বিপদ আর উত্তেজনা দেখা দেয়ায়, ধরা পড়ার আশঙ্কা থাকায় ধনুকের টান টান ছিলার মতো শক্ত হয়ে গেছে শাহেদের নার্ভ। ঘড়ির কাঁটা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই তো সেই শাহেদ যে পাঞ্জাবি সেনাদের সাথে অকুতোভয়ে লড়েছে। এই শাহেদই তো অমানসিক টর্চার সহ্য করেছে, কিন্তু মুখ খোলেনি। এই শাহেদই তো সেই অজেয় 9 জনের একজন। অদ্ভুত একটা একতাবোধ ফিরে এলো আকরামের মধ্যে। শাহেদের প্রতি কৃতজ্ঞ বোধ করল। সেই সাথে মনে পড়ল 12 ঘন্টা আগে এই শাহেদকেই মেরে ফেলার প্ল্যান আঁটছিল সে। ছোট নিস মনে হলো নিজেকে তার। শাহেদের কথাটা শুনে আকরাম বসল। পুরনো দিনের টেকনিকগুলো তার চেয়ে আগে মনে করতে পারছে শাহেদ। হলস্টার থেকে মাউজারটা বের করে শক্ত করে ধরল সে। কেয়াকে বলল, ডিউকের অটোমেটিকটা শাহেদকে দাও। কিন্তু কেয়া নড়ল না, কিছু বললও না। ওরা দুজনেই তার দ্রুত নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। টেক ইট আলী, বলল আকরাম। শাহেদ অনেক দিন পর শাহেদের নামের প্রিয় অংশটা উচ্চারণ করল সে। ও চাইছে শাহেদ জানুক তার ওপর ওর আগের বিশ্বাস ফিরে এসেছে। কেয়ার কোমরে হাত দিয়ে আলগোছে অটোমেটিকটা বের করে নিল শাহেদ। কেমন যেন শিওরে উঠে তার কাছ থেকে সরে গেল কেয়া। পাশের কামরায় চলে গেল শাহেদ। একটু পরই ফিরে এলো আবার। হাতে কেয়ার প্যান্ট শার্ট। দেখল ওদের দিকে পেছন ফিরে জানালার সামনে ঝুঁকে আছে আকরাম। তাড়াতাড়ি পরে নাও, তাগাদা দিল শাহেদ। আমার মাথা ব্যথায় ছিঁড়ে পড়ে যেতে চাইছে। দেয়ালে হেলান দিল কেয়া। 2 হাতের আঙুল দিয়ে টিপে ধরল কপালের দুপাশ। কেয়ার শার্টটা কাঁধে ফেলে প্যান্টটা তার দিকে বাড়িয়ে দিল শাহেদ। ভুলে থাকার চেষ্টা করো, পরে নাও এটা। জানালার সামনে এক চুল নড়ছে না আকরাম। কি হলো? কেয়াকে তাগাদা দিল শাহেদ। তার হাত থেকে প্যান্টটা নিল কেয়া। শার্টটা চেয়ারের ওপর রাখল শাহেদ। বলল, বাংলোর পেছনটা দেখে আসি। আমি না ফেরা পর্যন্ত এখান থেকে নড়ো না, সব ঠিক হয়ে যাবে। শাহেদ বেরিয়ে যেতেই অফিস কামরায় ফিরে এলো আকরাম। জানালার সামনে ঝুঁকে আধ ইঞ্চি সরালো পর্দাটা। বাইরে অন্ধকার, কিছুই দেখতে পেল না সে। কিন্তু সজাগ প্রখর হয়ে ওঠা অনুভূতি সাবধান করে দিল তাকে। আঙুল দিয়ে গ্রিলের স্ক্রুগুলো স্পর্শ করল সে। পর্দা না ছুঁয়ে ধীরে ধীরে স্ক্রুর প্যাচ খুলতে শুরু করলো। সবগুলো খোলা শেষ হলো। ইতোমধ্যে বাইরের অন্ধকার সয়ে এসেছে চোখে। গ্রিলটা আস্তে আস্তে সরালো সে। মেঝেতে নামিয়ে দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখলো সেটা। কিছু দেখতে পেল না, কিন্তু রাস্তা থেকে ভেসে আসা গাড়ির আওয়াজ, রিকশার টুংটাং বেল শুনতে পেল। শব্দগুলোকে কান থেকে বের করে দেবার চেষ্টা করলো সে। একটু পরই আরও অস্পষ্ট, আরও ক্ষীণ একটা আওয়াজ পেল। কংক্রিটের ওপর বুট জুতোর নরম শব্দ। তারপরই একটা লোকের ফিস ফিস গলা, সেই সাথে ধাতব কিছুর সাথে পাথরের ঘষা। পাঁজরের গায়ে হৃৎপিণ্ড বাড়ি খেতে শুরু করলো। চোখে সয়ে আসা অন্ধকারে কয়েকটা ছায়ামূর্তি দেখতে পেল সে। বাংলোর সামনে পজিশন নিচ্ছে। আর কোনো সন্দেহ নেই, পৌঁছে গেছে পুলিশ। বোঝাই যায় কোনো রকম তাড়াহুড়ো করছে না তারা। জানে জাল বিছানো হয়ে গেছে, এখন শুধু গোটানো বাকি। পাশে এসে দাঁড়ালো শাহেদ। পৌঁছে গেছে ওরা, চাপা কণ্ঠে বলল সে। পেছন সাইডে 4 জন পাহারা দিচ্ছে। এখন পর্যন্ত এদিকে 8 জনকে দেখেছি আমি, বলল আকরাম। আরও আছে। মেইন রোডটা নিশ্চয়ই সিল করে দিয়েছে ওরা, ফুঁড়ে বেরিয়ে যাওয়া কঠিনই হবে। গলার আওয়াজে কোনো রকম উত্থান পতন নেই, সুরে কোনো বিকার নেই, কিন্তু অনুভব করলো গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ধরফর করছে বুক। হৃৎপিণ্ড থেকে রক্ত উঠে এসে 2 কানে কলকল শব্দ করছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকলো 2 জন। পরস্পরের দিকে মুখ করে আছে ওরা। অবাক হয়ে আরেকবার উপলব্ধি করলো আকরাম,
শাহেদের মধ্যে কোনো রকম অস্থিরতা নেই। তুলনা করতে গিয়ে নিজেকে ধিক্কার দিল সে। ভীতু শাহেদ শান্ত থাকতে পারছে, অথচ দুঃসাহসী বলে পরিচিত আকরাম নিজেই মনে মনে আতঙ্কিত হয়ে উঠেছে। আমরা তিনজনই পালাবো, সেটা হবার নয় আকরাম, বলল শাহেদ। কেয়াকে নিয়ে পেছন দিক দিয়ে পালাতে পারো কিনা দেখো, আমি তোমাদেরকে কভার দেব। আকরামের মনে হলো শুনতে ভুল করেছে সে। কি বললে? তুমি কভার দেবে মানে? তর্ক না করে যা বলছি করো, দ্রুত বলল শাহেদ। শুধু গলার স্বরে নয়, হাত নাড়ার ভঙ্গিতেও আবেদনের ভাব ফুটে উঠল। বাঁচতে হলে আর কোনো উপায় নেই তোমাদের। দুজন পারলেও পারতে পারো, কিন্তু তিনজন অসম্ভব। ওকে নিয়ে চলে যাও। ভেবেচিন্তে বলছো? অবিশ্বাসে কেঁপে গেল আকরামের গলা। তোমাকে ওরা মেরে ফেলবে। জানি। নিজের ভেতর অনুভূতির ধরনটা লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেল শাহেদ। রাগ নয়, দুঃখ নয়, প্রচণ্ড একটা অভিমান বোধ করছে সে। নির্দিষ্ট কারো উপর নয়, গোটা জগৎ সংসারের ওপর। কিন্তু সেই অভিমান বোধটা সম্পূর্ণ চেপে রাখতে পারল সে। এমনিতেই আমার কোনো আশা নেই, তার চেয়ে এই ভালো। যাও আকরাম, কথা বলে দেরি করো না। আমি কভার দিলে ওকে নিয়ে বেরিয়ে যেতে পারবে তুমি। হ্যাঁ, তা পারবো। কুত্তার বাচ্চা, বেজন্মা, মনে মনে নিজেকে গালাগাল করছে আকরাম। একদিন দেখেও চিনলি না ওকে? ও মানুষ নয়, ফেরেশতা। আর সেই মানুষকেই কিনা তুই গুলি করে মারার প্ল্যান করছিলি। ঠিক বলল। কিন্তু শাহেদ, তা হয় না। আমার মতো তোমারও বেঁচে থাকার অধিকার আছে। বাধা দিয়ে তাকে থামিয়ে দিল শাহেদ। আকরামের বুকে মৃদু ধাক্কা দিল সে। যাও, ওকে নিয়ে পালাও। আমি গুলি করছি শুনতে পেলেই বেরিয়ে পড়বে তোমরা। অন্ধকারে হাতরে শক্ত করে শাহেদের হাত ধরে ফেলল আকরাম। শাহেদের কাছ থেকে নিজের জীবন ভিক্ষা নিতে মরমে মরে যাচ্ছে সে। শাহেদ, লক্ষ্মী ভাই আমার, বিড়বিড় করে বলল সে। যতদিন বেঁচে থাকবো ভুলব না। পর মুহূর্তে শাহেদকে একা রেখে ছুটে কামরা থেকে বেরিয়ে গেল সে। কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির হয়ে থাকলো শাহেদ। আত্মত্যাগের মধ্যে কড়া একটা নেশা আছে, সেই নেশায় বুঁদ হয়ে আছে সে। হালকা তুলো হয়ে গেছে তার শরীর, সেখানে যেন কোনো অপবিত্রতা নেই। সে যেন একজন মহৎ প্রাণ বীর পুরুষ। আকরামের কথা মনে পড়ল। আকরাম বলেছিল তার যুদ্ধ নাকি এখনও শেষ হয়নি। যুদ্ধে একজন বন্ধু বন্ধুর জন্যে নিজের প্রাণ দিতে পারে। এটাকে একজন অসম সাহসী বীরের আচরণ বলা যেতে পারে না, বরং তার এই আচরণ আরও অনেক বেশি মহত্বের পরিচায়ক, ভাবল শাহেদ। বন্ধুর জন্যে নয়, তার এই আত্মত্যাগ একজন শত্রুর জন্যে। মহত্বটাই তো সেখানে। আগে বা পরে আকরামের হাতে তাকে মরতেই হতো। মাথায় একটা বুলেট অথবা পিঠে ছোড়ার একটা ঘা। কিভাবে মারত সেটা বড় কথা নয়, কিন্তু মারত, তাতে কোনো সন্দেহ নেই। তার চেয়ে শতগুণ ভালো হলো এটা, যতদিন বাঁচবে ওরা দুজন ভুলতে পারবে না তাকে। এর সাথে অবসান ঘটল সমস্ত উদ্বেগ আর দুশ্চিন্তার। এখন আর আকরামের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করতে হবে না। আকরামের দিকে পিছন ফিরতে ভয় পেতে হবে না। তাছাড়া আকরামকে নতুন জীবন দান করে প্রমাণ করা গেল শেষ পর্যন্ত আকরামকে হারিয়ে দিয়েছে সে। লক্ষ্মী ভাই আমার, বলতে বাধ্য করেছে সে। নিজের অজান্তেই তিক্ত একটু হাসি ফুটল শাহেদের ঠোঁটে। নিজের জীবন দান না করলে আকরামের মুখ থেকে লক্ষ্মী ভাই আমার আদায় করা সম্ভব ছিল না। অটোমেটিকের মাজল দিয়ে জানালার পর্দা খানিকটা সরালো শাহেদ। খোলা জানালা, ঠান্ডা হাওয়া এসে চোখে লাগলো। মনে মনে নিশ্চিতভাবে জানে গুলি ছুটতে যা দেরি, পাল্টা গুলি এসে শেষ করে দেবে তাকে। ঝামেলা চুকতে খুব বেশি সময় লাগবে না। বাইরে ওরা যারা অপেক্ষা করছে, নিজেদের কাজ বোঝে তারা। কাজ দেখাবার জন্যে তাদের হাত নিষ্পিস করছে। নিজেদের দুজন লোক মারা গেছে, কাজেই কোনো রকম দয়া দেখাতে রাজি নয় তারা। ভাবল তার এই আত্মত্যাগ সত্ত্বেও আকরাম আর কেয়া যদি পালাতে না পারে। তারপর ভাবল, আচ্ছা আবিদের কি হবে? অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ অনুভব করলো আবিদের জন্যে। এমন মানুষ হয় না,
যার সব ভালো, অথচ মাত্র একবার এমন একটা আচরণ করে বসতো যা তার ব্যক্তিত্বের সাথে কোনোভাবেই মেলে না। ফিরোজ ভাইয়ের সাথে বেইমানি করার সময় আবিদের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? আবিদ যদি বেইমানি না করতো এসব কিছুই আজ ঘটতো না। বাড়ির পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। দরজার খিল আর হুড়কো খুলল আকরাম। মুহূর্তের জন্যে আত্মত্যাগের দৃঢ় মনোবলে চির ধরল। ঠক ঠক করে কাঁপতে শুরু করলো শাহেদ। অসম্ভব ভারী লাগলো হাতের অটোমেটিকটা। উঁচু করার জন্যে ঝাড়া 5 সেকেন্ড চেষ্টা করতে হলো তাকে। ঘামতে শুরু করেছে সে। বাংলোর পেছন থেকে চাপা গলায় বলল আকরাম, আমরা রেডি। সন্দেহ এবং অসহিষ্ণুতা প্রকাশ পেল তার গলার সুরে। পরিষ্কার ধরতে পারল শাহেদ। এক ঝটকায় পর্দার সবটুকু সরিয়ে ফেলল শাহেদ। বুক চিতিয়ে দাঁড়ালো খোলা জানালার সামনে। বাইরের থেকে ওকে এখন পরিষ্কার দেখতে পাবে পুলিশ। পাল্টা আঘাতের জন্যে মনে মনে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সে। তার শরীরের প্রতিটি লোমকূপ ঝাঁকি খাবার জন্যে উন্মুখ হয়ে উঠেছে। একের পর এক গুলি করতে শুরু করলো সে। চওড়া গলির মুখে রিকশা থেকে নামলো ওরা। ঢুকে এই পথ দিয়েই বেরোতে হবে, আর কোনো মুখ নেই। শেষ মাথায় হোটেল জনপদ। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। গলির ভেতর যত দূর দেখা যায় ফাঁকা। রিকশার হুডের নিচে অন্ধকার। সিটের ওপর বসেই ভাড়া মিটিয়ে দিল রানা। ইঙ্গিতে টিনাকে নামতে বলে কোন দিকে এগোতে হবে হাত ইশারায় দেখিয়ে দিল ও। টিনা কয়েক পা এগিয়ে গেছে। এই সময় রিকশা থেকে মুখ নিচু করে নামল ও, যেন বৃষ্টি থেকে মুখটাকে বাঁচাতে চেষ্টা করছে। আসলে রিকশাওয়ালাকে চেহারা দেখাতে চায় না। ছুটে টিনার পাশে চলে এলো ও। ছোটার গতি না কমিয়ে তার একটা হাত ধরল। তাল রাখার জন্যে রানার সাথে সাথে বাধ্য হয়ে টিনাকেও ছুটতে হলো। জনপদের সামনের গেটটাকে ছাড়িয়ে পাশের প্যাসেজে চলে এলো ওরা। সাইড ডোরটা খোলাই পেল। কারো চোখে না পড়ে ঢুকে পড়ল ভেতরে। সিঁড়ির কয়েকটা ধাপ নেমে গেছে নিচের দিকে। হোটেলের কিচেন গ্রাউন্ড ফ্লোর থেকে বেশ খানিকটা নিচে, লোহার গ্রিল দিয়ে ঘেরা। কম পাওয়ারের বাল্ব জ্বলছে ছোট একটা করিডোরে। টিনাকে নিয়ে সেখানে দাঁড়ালো রানা। ভাগ্যটা ভালোই বলতে হবে, বলল ও। এখন পর্যন্ত কোনো বিপদে পড়তে হয়নি। রুবিকে পেলে এখানে ঘন্টা কয়েক থাকতে অসুবিধে হবে না। হাত ঝাপটা দিয়ে কোট থেকে বৃষ্টির পানি ঝাড়লো ও। কোথায় আছে ও দেখে আসি, আপনি এখানেই অপেক্ষা করুন। এই আসবো আর যাব। ঠিক আছে, বলল টিনা। কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে? বলবেন রুবির কাছে এসেছেন। তার দরকার হবে না, কেউ আপনাকে দেখার আগেই ফিরে আসবো আমি। হঠাৎ মৃদু হেসে টিনার একটা হাত ধরল রানা। আপনি কিন্তু অবাক করে দিয়েছেন আমাকে। হাব ভাব দেখে মনে হচ্ছে এসব যেন আপনার কাছে ডাল ভাত, গায়ে মাখছেন না। যান, রুবিকে খুঁজে বের করুন, বলল টিনা। আমার প্রশংসা পরে করলেও চলবে। প্যাসেজ ধরে দ্রুত এগোলো রানা। ভাবল, মেয়েটার নার্ভ আছে বটে। আবিদ যদি টিনার কাছাকাছিও হয়, কেয়া আর আকরাম যে তাকে ভয় পাবে তাতে আর আশ্চর্য হবার কি আছে। কিচেনের দরজা খোলা দেখল রানা। বাইরে থেকে উকি দিয়ে ভেতরে তাকালো ও। রাতের খাবার তৈরি করছে বাবুর্চি আর তাদের সহকারীরা। সবাই খুব ব্যস্ত। আদা, রসুন, পেঁয়াজ আর মরিচের গন্ধ ঢুকলো নাকে, কিন্তু রুবিকে কোথাও দেখল না। পাশেই বড়সড় আরেকটা কামরা। তৈরি করা খাবার নিয়ে গিয়ে রাখা হয় ওখানে। সেখানেও রুবিকে পাওয়া গেল না। ছোট একটা প্যাসেজ ধরে আরেক কামরায় ঢুকলো রানা। আলু পেঁয়াজ ছিলছে রুবি। নিঃশ্বাসের সাথে গুনগুন করছে শুনতে পেয়ে বুঝল মনটা আজ তার ভালো আছে। ঠোঁট সারানো হবে, বোধহয় সেই আনন্দেই বিভোর। রুবি, দোরগোড়া থেকে বলল ও। কাছে পিঠে আর কেউ আছে নাকি? রুবির হাত থেকে ছুরি পড়ে গেল। প্রায় বেরিয়ে আসা চিৎকারটাকে মুখে হাত চাপা দিয়ে ঠেকালো। তারপর উঠে দাঁড়ালো লাফ দিয়ে।
বিস্ফারিত চোখে রানার দিকে তাকিয়ে থেকে ঘন ঘন কয়েকবার ঢোক গিলল সে। ডিউক ভাই, আপনি এখানে? ভেতরে ঢুকে দরজাটা পা দিয়ে ঠেলে ভিড়িয়ে দিল রানা। রুবির দিকে ফিরে মৃদু হাসল ও। আমার ব্যাপারটা তো জানো রুবি, সময় নেই অসময় নেই, বিপদের মধ্যে জড়িয়ে পড়ি। এবারের বিপদটা একটু অন্যরকম, তোমার সাহায্য লাগবে, করবে না? শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল রুবি। বলুন কি করতে হবে? বড় বড় চোখ দুটো সতর্ক, উদ্বিগ্ন হয়ে উঠল। তোমার ঘরে যেতে পারি না? সাথে একজন বন্ধু আছে, মানে বান্ধবী। আমরা যে এখানে আছি আলী হোসেন যেন জানতে না পারে। কোথায় সে জানো? ক্লাবে। আপনি সোজা আমার ঘরে চলে যান। হাতের কাজটা শেষ না করলেই নয়। মিনিট 10 বেশি লাগবে না আমার। ঠিক আছে, বলল রানা। আচ্ছা, কী দরকার সেটা কাউকে না জানিয়ে একটা রেলওয়ে টাইম টেবিল জোগাড় করতে পারবে? কিছু খাবারও লাগবে, যা পাও তাতেই চলবে, কিন্তু সাবধান, আমরা এখানে আছি তা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। পাবে না, আমার ঘরে উঠে যান আপনারা, আমি আসছি। রুবির কাঁধে একটা হাত রেখে মৃদু ঝাঁকি দিল রানা। তুমি খুব ভালো মেয়ে রুবি, আমি জানতাম চাইলে তুমি সাহায্য করবেই। আপনার পেছনে কি ডিউক ভাই পুলিশ লেগেছে? খানিক ইতস্তত করে জানতে চাইল রুবি। তার কাঁধে হাত থাকায় অনুভব করল রানা একটু একটু কাঁপছে রুবি। ভয়ে ভয়ে বলছি। হ্যাঁ, নিঃশব্দে হাসল রানা। কিন্তু চিন্তার কিছু নেই, সামলে নেব। তোমার দেরি হবে না তো? না না। টিনার কাছে ফিরে এলো রানা। নোংরা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। চেহারায় অস্থিরতার কোনো ছাপ নেই। ওপরতলায় যেতে হবে, বলল রানা। রুবি তার ঘরটা ধার দিয়েছে আমাদের। রুবিকে? রানাকে অনুসরণ করে জানতে চাইল টিনা। কে? যেন চিন্তায় পড়ে গেল রানা। ঘাড় ফিরিয়ে টিনার চোখে তাকালো। এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়। আমার কেউ হয় না। ছিল কাঙালিনী হাড্ডিসার, এখন তাকে দেখে লোকে বলে ম্যারিলিন মনরো। আমাকে ডিউক ভাই বলে ডাকে। একটু বিরতি নিল ও, তারপর বলল, আমার কোনো বোন নেই। কিছুটা হলেও ওকে দিয়ে সেই অভাবটা পূরণ করার চেষ্টা করি, এই আর কি। কোনো মন্তব্য করল না টিনা। রুবির ঘরে আসার পথে কারোর সাথে দেখা হলো না ওদের। ঘরে ঢুকে আলো জ্বালালো না রানা। আগে জানালার পর্দাগুলো টেনে দিল, তারপর টিপল সুইচ। যে যার গা থেকে কোট নামাবার কাজটা প্রায় একই সাথে শেষ করলো ওরা। টিনার কাছ থেকে তারটা চেয়ে নিয়ে দুটোই দরজার পেছনে লাগানো হুকের সাথে ঝুলিয়ে দিল রানা। আপনি বিছানায় বসুন, চেয়ারে বসার চেয়ে আরাম পাবেন। আরাম করার জন্যে আপনার সাথে বেরোয়নি, বলে কাঠের একটা শক্ত চেয়ারে বসে পড়ল টিনা। আমি একজন আর্টিস্ট, কিন্তু কোনো কালেই ঘর কোনো ছিলাম না। সব কিছু অভ্যেস আছে আমার। ওই 3 জনের কথা বলতে পারছি না, ওদের বোধহয় পালাবার কোনো উপায় নেই। কি বলেন? একেবারে উপায় নেই তা বলা যায় না। কোণঠাসা অবস্থা থেকে কর্ডন ভেদ করে বেরিয়ে যাবার ট্রেনিং আছে ওদের। আমরা বরং ধরে নিই পালাতে পেরেছে, এবং যেখানে যাবার কথা ছিল সেখানে পৌঁছবেও। কিন্তু তার মানে এই নয় যে আমার সাথে আপনাকে থাকতেই হবে। শুনুন, আপনি বরং ধারণাটা বাতিল করে দিয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে যান। এখনও আমাদের সাথে জড়িয়ে পড়েননি, কিন্তু আমার সাথে থাকলে জড়িয়ে পড়তে সময় লাগবে না। আর একবার জড়িয়ে পড়লে নরক হয়ে উঠতে পারে জীবনটা। আমাকে ভাগাবার জন্যে একেবারে উঠে পড়ে লেগেছেন দেখছি। শুনুন, আমি বিপদে জড়িয়ে পড়তে ভালোবাসি, আর নিজেকে কিভাবে বিপদ থেকে রক্ষা করতে হয় তাও আমার জানা আছে। আবিদের ব্যাপারটা ভালো মতো না জেনে ঘরে ফিরছি না। বেশ, বুঝলাম, শুকনো গলায় বলল রানা। কিন্তু পুলিশের সাথে বিরোধ হতে পারে এমন কাজ না করলেও তো পারেন। যেতেই যদি হয় নিরিবিলি দ্বীপে আপনি একা যান।
আপনার কথাবার্তা শুনে আমার ধারণা হয়েছিল জোট বাঁধার ব্যাপারে আমরা একমত হয়েছি। চোখের মনি হঠাৎ ঝিক করে উঠতে দেখে বোঝা গেল টিনা সিরিয়াস। সেটা পুলিশ মঞ্চে আসার আগের ব্যাপার ছিল, শান্ত সুরে বলল রানা। পুলিশ এখন আমার আর ওদের পিছু ধাওয়া শুরু করেছে। এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আপনাকে যদি আমাদের সাথে পায় ওরা, আপনার জন্য সেটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরই মধ্যে আপনাদের 3 জনকে হারিয়ে ফেলেছি, শান্ত কিন্তু কঠিন সুরে বলল টিনা। এখন আর আপনাকে হারিয়ে ফেলা চলে না। খানিক চুপ করে থেকে মৃদু শব্দে হাসল সে, তারপর বলল, তাছাড়া আমি সাথে না থাকলে দ্বীপটা আপনি খুঁজে পাবেন বলে মনে করি না। শেষ পর্যন্ত ওরা 3 জন ওখানে যদি পৌঁছতে পারে, আমি ওদের আগে ভাগে পৌঁছতে চাই। ভ্রু কুঁচকে টিনার দিকে তাকিয়ে থাকলো রানা, তারপর বলল, স্বীকার করছি আপনাকে বোঝার সাধ্য আমার নেই। অবশ্য কথাতেই আছে, মানুষ তো কোন ছাড়, দেবতারও নাকি আপনাদের রহস্য ভেদ করতে পারে না। আর সব মেয়েরা যেমন আচরণ করে বা করতে পারে, আপনার আচরণ তার সাথে মিলছে না। কেমন যেন গণ্ডগোল লাগছে আমার। ভয়ে কুঁকড়ে থাকবেন সেটাই প্রত্যাশিত ছিল। আমাকে আপনি একদম চেনেন না, অথচ আমার সাথে দিব্যি বেরিয়ে এলেন। না, আপনাকে বোঝার সাধ্য নেই আমার। কিছু তথ্য দিচ্ছি, দেখুন তারপরও আমার ব্যাপারটা গোলমেলে ঠেকে কিনা। মৃদু হাসল টিনা। স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল 17। একে বয়স কম, অবিবাহিতা, তার ওপর মেয়ে, কাজেই যুদ্ধে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু তাই বলে হাত পা গুটিয়ে ঘরে বসেছিলাম, সেটা ধরে নেওয়া ঠিক হবে না। প্যান্ট শার্ট পরে ছেলে সাজা, সাইকেল চালানো, গাছে চড়া, বনে বাদারে ছুটোছুটি করা, এসব ছোটোবেলা থেকেই অভ্যাস ছিল আমার। যুদ্ধের সময় আবিদের ঢাকার বন্ধুরা ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে ফিরল। তাদের সাথে যোগাযোগও হলো আমার। তারাই আমাকে উৎসাহ দিয়ে খবর আদান প্রদানের কাজে নামায়। বললে বিশ্বাস করবেন না, আমি একবার পাঞ্জাবি পাষণ্ডদের ছাউনির ভেতর ঢুকে একটা মেসেজ পৌঁছে দিয়েছিলাম ওদের হাতে বন্দি একজন মুক্তিযোদ্ধার কাছে। ঢাকার কাছে পিঠে বিচ্ছুদের ক্যাম্প কোথায়, এই তথ্যটা জানালে বেচারার ওপর অত্যাচার কমবে মনে করে কমান্ডার তাকে মেসেজ পাঠিয়ে জানাতে চেয়েছিল, তথ্যটা তুমি ফাঁস করে দাও। তার আগেই অবশ্য ক্যাম্প গুটিয়ে নিয়েছিল ওরা। মেসেজটা তার হাতে পৌঁছে দিতে গিয়ে আমি যে ঝুঁকিটা নিয়েছিলাম, পরে ভাবতে গিয়ে নিজেকে আমার পাগল বলে মনে হয়েছিল। ছেলেদের কাপড় পরেছিলাম বলে। যদি জানতো আমি মেয়ে, পাষণ্ডদের ছাউনি থেকে আর বেরিয়ে আসতে হতো না। তথ্যটা ফাঁস করে দেয় সে, এবং জানেন 2 দিন পর তাকে ছেড়েও দেওয়া হয়। আরও শুনবেন? বুঝলাম, আপনি খুব দুঃসাহসী মেয়ে, বলল রানা। একজন মুক্তিযোদ্ধার জন্যে এতটা করতে পেরেছেন, নিজের ভাইয়ের জন্য যে আরও বেশি করতে চাইবেন, তাতে আর আশ্চর্যের কি আছে? ঠিক ধরেছেন, গম্ভীর দেখালো টিনাকে। বেশ, কাঁধ ঝাঁকিয়ে বলল রানা, থাকুন আপনি আমার সাথে। আরও কিছু বলতে যাচ্ছিল ও, কিন্তু এই সময় ঠক ঠক করে 2 বার নক করে ঘরে ঢুকলো রুবি। বেশ শান্তভাবেই ঢুকছিল রুবি, কিন্তু টিনাকে দেখে কেমন যেন গম্ভীর হয়ে উঠল চেহারা। সেটা অনেক কারণে হতে পারে। পুলিশি ঝামেলায় একটা মেয়ে জড়িয়ে পড়েছে, হয়তো এটা ভালো চোখে দেখছে না সে। আবার এটাও ভেবে থাকতে পারে ডিউক ভাইয়ের কাছ থেকে যে স্নেহটুকু পেয়ে আসছে সে, তাতে বুঝি ভাগ বসাতে এসেছে মেয়েটা। এসো রুবি, বলল রানা। দাঁড়িয়ে পড়লে কেন? এসো, টিনা রহমানের সাথে পরিচয় করিয়ে দিই তোমার। টিনা, এর কথা আপনাকে আগেই বলেছি, এই সেই রুবি। মাথা নিচু করে নিঃশব্দে এগিয়ে এলো রুবি, হাতের ট্রেটা নামিয়ে রাখলো টেবিলের ওপর। টিনা বলল, হ্যাঁ, ডিউক সাহেব তোমার খুব প্রশংসা করছিলেন। আর কিছু বলার মতো খুঁজে পেল না সে। রেলের টাইম টেবল জোগাড় হয়েছে? জানতে চাইল রানা। হাত ঘড়ি দেখল ও, 8:30 বাজতে চলল।
আনতে লোক পাঠিয়েছি ডিউক ভাই, মৃদু সুরে বলল রুবি। এক্ষুনি এসে যাবে। আর কিছু লাগবে আপনাদের? আর কিছু না। নিঃশব্দে কামরা থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা ভিড়িয়ে দিল রুবি। খুব বিষণ্ণ লাগলো মেয়েটাকে। ট্রে থেকে স্যান্ডউইচ তুলে নিয়ে বলল টিনা। আমার শুভাকাঙ্ক্ষী কিনা হাঙ্গামায় জড়িয়ে পড়ি সেটা চায় না। স্যান্ডউইচে কামড় বসিয়ে বলল টিনা। ওদের তিনজনের কি হলো না হলো জানতে পারলে হতো। না জেনে নিরিবিলিতে যেতে চাই না। চেষ্টা করলে জানা যেতে পারে। এখানে বসে সব খবর জোগাড় করা সম্ভব। ওদের খাওয়া শেষ হয়েছে। এই সময় রেলের টাইম টেবিল নিয়ে ফিরে এলো রুবি। সেটা হাতে নিয়ে বলল রানা। মন দিয়ে শোনো রুবি, আজই ঢাকা ছাড়তে হচ্ছে আমাকে। সব কথা খুলে বলছি না তোমাকে, কারণ তোমার নিরাপত্তার জন্যই সব কথা জানা উচিত নয় তোমার। আমরা খুলনায় যাচ্ছি। সাথে নেবার জন্যে আমাদের কিছু খাবার দরকার, কারণ কিছু কেনার জন্যে কোথাও নামবো না আমরা। আরেকটা কাজ করতে হবে তোমাকে। আমাদের সাথে কমলাপুর স্টেশনে যাবে তুমি। খুলনার 2টো টিকিট কিনে দেবে। স্টেশনে অবশ্যই পুলিশ থাকবে। তাদের চোখে ধরা না পড়ে ট্রেনে উঠতে পারলে বিপদ অনেকটা কেটে যাবে আমাদের। পারবে তো? মেয়েটাকে নিয়ে খুলনায় চলে যাবে ডিউক ভাই। দুঃসংবাদটা যেন রুবির বুকে ছুরি হয়ে বিঁধল। তাহলে তার ঠোঁটের কী দশা হবে? কবে ফিরবেন ডিউক ভাই? আদৌ ফিরবেন তো? এই রকম অনেক চিন্তা খেলে গেল তার মাথায়, কিন্তু চেহারায় কোনো ভাব ফুটতে দিল না। তার একান্ত ব্যক্তিগত দুঃখ অচেনা একটা মেয়েকে বুঝতে দিতে চায় না সে। শান্ত সুরে বলল সে। পারবো না কেন ডিউক ভাই? আর কি করতে হবে বলুন। রেলের টাইম টেবিলটা খুলল রানা। খাবারগুলো প্যাক করো, আর রায়হানকে গিয়ে বলো আমি ডাকছি। মাথা ঝাঁকিয়ে চলে গেল রুবি। বেচারি। রুবি বেরিয়ে যেতেই বলল টিনা। ভেবেছে আমি ওর প্রতিদ্বন্দ্বী। আপনি ওর ভুলটা ভেঙে দিলেই তো পারেন। এবার এলে বুঝিয়ে বলে দিন আমি আপনার কেউ নই। ওকে কিভাবে বোঝাই বলুন তো, যেখানে আমি নিজেই ভালো বুঝতে পারছি না। মুহূর্তের জন্যে হতবম্ব দেখালো টিনাকে, কিন্তু চেহারায় রাগের কোনো ভাব দেখা গেল না। তারপর অধৈর্যের সাথে একটা কাঁধ সামান্য একটু তুলল। কথাবার্তা বলার সময় আরও সাবধান হওয়া উচিত আপনার, শান্তভাবে বলল সে। কথাটা না বললে খুশি হতাম আমি। টাইম টেবিলের খোলা পৃষ্ঠায় চোখ রাখল রানা। জানলাম খুশি হতেন, কিন্তু আমি কিছু মিথ্যে বলিনি। আপনার সাথে আমার সম্পর্কটা এখনও ঠিকঠাক করে উঠতে পারছি না। আপনি এত ছোট নন যে আপনাকে স্নেহ করব, আবার এত বড় নন যে শ্রদ্ধা করা যায়। ভালোবাসবো সে যোগ্যতা বোধ হয় রাখি না আমি। বন্ধু বলে মনে করব তাও সম্ভব নয়, কারণ ভালোবাসা একতরফা হতে পারে, কিন্তু বন্ধুত্বের বেলায় সেটি হবার জো নেই। আবার আপনি আমার কেউ নন, এটা মেনে নিতেও মন সায় দেয় না। তারপর যেন কিছুই ঘটেনি এমনভাবে শুরু করলো ও। খুলনার একটা ট্রেন ভোর 3টেয় ছাড়বে। কাল সারাটা দিন থাকতে হবে ট্রেনে, রাতটাও। পরশু দুপুরের দিকে খুলনায় পৌঁছবে। এটাই ধরতে হয়, কি বলেন? পুলিশ কি সত্যি স্টেশনে নজর রেখেছে? ওরা 3জন যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নেই, চোখ রাখতে কোথাও বাদ দেবে না পুলিশ। সেজন্যই রুবিকে দিয়ে টিকিট কাটাতে চাইছি। আমার চেহারার বর্ণনা সবখানে বিলি করা হয়েছে। ইতোমধ্যে আপনার চেহারার বর্ণনাও বিলি করার কাজ শুরু করে দিয়েছে। ব্যাগটা নিয়ে আসা হলো না, বলল টিনা। কাপড় পাল্টে ওদের চোখ ফাঁকি দেবার চেষ্টা করব, তারও উপায় নেই। আমার ব্যাগটাও ফেলে এসেছি, সিগারেট ধরিয়ে বলল রানা। পুলিশ জানবে আকরামের সাথে ছিলাম আমি। নিজের ওপর রাগে টেবিলের ওপর দুম করে একটা ঘুষি বসিয়ে দিল ও। দরজার কবাট ফাঁক করে ভেতরে উকি দিল রায়হান গফুর। রানার দিক থেকে টিনার দিকে তাকালো সে, তারপর জিভ বের করে ঠোঁটটা ভিজিয়ে নিল। আমাকে দরকার বস?
ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করো, গম্ভীর সুরে বলল রানা। টিনাকে দেখিয়ে আবার বলল, পরিচয় করিয়ে দেব না, ওকে না চিনলে খুব কম মিথ্যে বলতে হবে তোমার। টিনার চোখে চোখ রেখে মাথা নিচু করে সম্মান দেখালো রায়হান। আমার দুর্ভাগ্য ম্যাডাম। কমলাপুরে গোলাগুলি হয়েছে, কিছু জানো? জিজ্ঞেস করলো রানা। রোগা পটকা গিটারিস্টের চোখ জোড়া বড় বড় হয়ে উঠল। বাইরে সবাই তো ওটা নিয়েই আসর মাতিয়ে রেখেছে। কী ঘটেছে? হোটেল পুবালিতে পুলিশ মেরেছে যারা, এই কাণ্ডটাও তাদেরই। চেহারায় প্রশংসা ফুটে উঠতে দেখে বোঝা গেল ওদের তিনজনের বীরত্ব মুগ্ধ করে ফেলেছে তাকে। কেউ শত্রুতা করে পুলিশকে জানিয়ে দেয় বাসাবো এলাকার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গা ঢাকা দিয়ে আছে ওরা। সাথে সাথে এলাকাটা ঘিরে ফেলে পুলিশ। ওদের মধ্যে একজনের হাত নেই, জানেন, সে একাই কিছুক্ষণ ঠেকিয়ে রাখে পুলিশকে। সেই ফাঁকে বাকি দুজন পেছন দিয়ে কাট্টি মারে। শুনে মনে হলো তুমুল গোলাগুলি হয়েছে। কাছে পিঠে থাকলে খুব মজা হতো। কয়েক বছরের মধ্যে এই ধরনের তুলকালাম কাণ্ড আর ঘটেনি। হাত কাটা লোকটা পালাতে পারেনি? না, পুলিশের গুলি তাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। চেহারা ম্লান হয়ে উঠল রায়হানের। বেচারা, যাই বলুন, লোকটার সাহসের প্রশংসা করতে হয়। বাকি দুজন কাট্টি মারার সময় একজন পুলিশকে মেরে রেখে গেছে, আহতও করেছে কয়েকজনকে। লোকে বলা বলি করছে ওদের মধ্যে যার নাম আকরাম, সে নাকি মারাত্মকভাবে জখম হয়েছে। সত্যি কিনা বলা মুশকিল। নিজেদের নাম ফাটাবার জন্যে এটা পুলিশও রটিয়ে থাকতে পারে। রানা আর টিনা পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করল। ঠিক আছে রায়হান, এইটুকুই জানতে চেয়েছিলাম। আর হ্যাঁ, আমার কথা কেউ যেন না জানে আমি এখানে আছি। আলী হোসেনকে সেটা জানাতে চাই না। আমার কাছ থেকে জানবে না কেউ, কথা দিল রায়হান। তার চোখের দৃষ্টি কেমন যেন সন্দিহান হয়ে উঠল। বাজারে গুজব এই তিনজনের সাথে আপনার নাকি সম্পর্ক আছে বস। বাজে কথা, তাই না? এই পরিস্থিতিতে কিছু জিজ্ঞেস করা ঠিক হচ্ছে না, বলল রানা, ভাবলেশীন চেহারা। না মানে, ভুলে যান বস। ভাবলাম গুজবের কথাটা আপনাকে জানানো দরকার। ওদের দুজনকে ধরার জন্যে আদা জল খেয়ে লেগেছে পুলিশ। খাকি আর নীল ইউনিফর্ম একজনও চার দেয়ালের ভেতরে বসে নেই। ছোট মুখে বড় কথা হয়ে গেলে মাফ করে দেবেন। আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে বস। থাকবো, বলে মানিব্যাগ বের করে 100 টাকার দুটো নোট বের করে বাড়িয়ে দিল রায়হানের দিকে। ধরো, ভালো দেখে একজোড়া জুতো কিনো। খানিক ইতস্তত করার ভান করে নোট দুটো নিয়েই পকেটে ভরে ফেলল রায়হান। ঠেকা না থাকলে নিতাম না, ধন্যবাদ বস। আর কোনো সাহায্যে আসতে পারি? মাথা নাড়ল রানা। এবার এসো রায়হান। টিনার দিকে তাকালো রায়হান, মাথা নিচু করে আবার একবার সম্মান দেখালো। তারপর বলল, আবার যদি কখনো দেখা হয় আপনার খেদমতে লাগতে পারলে খুব খুশি হব ম্যাডাম। বলে আর দাঁড়ালো না সে। কামরা থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল দরজা। মসজিদের ভেতর নিঃসঙ্গ একটা বাল্ব জ্বলছে। ওদের বেশ খানিকটা সামনে বসে নামাজ পড়ছেন মৌলভী সাহেব। 8:30 বাজে। এত রাতে কিসের নামাজ পড়ছেন তিনি বলতে পারবে না আকরাম। নামাজ শেষ করে কখন তিনি নিজের ঘরে ফিরে যাবেন সেই অপেক্ষায় আছে সে। মসজিদের সাথেই একটা ঘর, দরজাটা হা হা করছে। ওখানে মৌলভী সাহেবই থাকেন বলে আন্দাজ করে নিয়েছে সে। কোটটা খোলার চেষ্টা করছিল। এই সময় ঘর থেকে বেরিয়ে ওদের পাশ দিয়ে হেঁটে সামনে গিয়ে বসলেন তিনি। ওদেরকে নামাজি বলে মনে করেছেন, কাজেই ভালো করে লক্ষ্য করার তাগাদা অনুভব করেননি। কোটটা আর খোলা হলো না আকরামের। হঠাৎ যদি নামাজ শেষ করে উঠে পড়েন বা পেছন ফিরে তাকান, ঝামেলা হতে পারে। ঝুঁকিটা নিতে মন চাইছে না আকরামের।
বাঁ দিকের বাইসেপ চেপে ধরে আছে সে। শিরায় চাপ দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়াটা বন্ধ করার ব্যর্থ চেষ্টা করছে। বাইসেপের যেখানটায় সবচেয়ে বেশি মাংস সেখানে ক্ষত তৈরি করেছে বুলেট। শার্টের বাঁ আস্তিন আর হাতটার রক্তে ভিজে গেছে, টপ টপ করে ঝরছে মেঝেতে। এখান থেকে বেশি দূরে নয়, রাস্তায় এখনো টহল দিয়ে বেড়াচ্ছে পুলিশ। অলিগলি বাড়িঘর কিছু আর দেখতে বাকি রাখছেন না তারা। মৌলভী সাহেব শুধু একবার চিৎকার করে উঠলেই হলো, ঝাঁক বেঁধে মসজিদের ভেতর ঢুকে পড়বে তারা। কোট প্যান্টের ওপর চাদর মুড়ি দিয়ে আকরামের পাশেই বসে আছে কেয়া, মাথা নিচু, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। পাশে যে একজন আহত লোক রয়েছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। ব্যাপারটা লক্ষ্য করে রাগে হতাশায় মনে মনে পুড়ছে আকরাম। ওদের পালানোটা স্রেফ একটা মিরাকল। কিভাবে যে পুলিশের কর্ডন ভেদ করে বেরিয়ে আসা সম্ভব হলো ধারণাই করতে পারে না আকরাম। কেয়া কোনো কাজেই আসেনি, নির্বোধ একটা পুতুল বললেই চলে। সাহায্যে তো আসেইনি, বিপদটা যে কতখানি সে সম্পর্কেও তার কোনো বোধ ছিল না। এমন ভয় পেয়েছিল পারলে নর্দমার ভেতর লুকায়। বেশ কয়েকবার মৃত্যুর একেবারে কাছাকাছি চলে গিয়েছিল ওরা। মনে হয়েছিল এবার আর ধরা না দিয়ে উপায় নেই। একবার একজন পুলিশ কোণঠাসা করে ফেলেছিল ওদেরকে। লাঠি দিয়ে আকরামের ঘাড়ে মাথায় দমাদম পেটাতে শুরু করলো, সেই সাথে ফু দিয়ে বসলো বাঁশিতে। মাথা বাঁচাবার চেষ্টা না করে হাতল ধরা ছুরিটা উপর দিকে ঘ্যাস করে ঠেলে দিয়েছিল ও। পাঁজরে ছুরির ফলা ঢুকে যেতে পুলিশটার হাত থেকে রেহাই পেল বটে, কিন্তু অন্ধকার থেকে ছুটে এলো একটা গরম বুলেট। বাইশেপের এদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেল সেটা। তবু কেয়ার হাত ছাড়েনি ও। অন্ধকারে কোথায় কে ওত পেতে আছে কিছু দেখা যায় না। তার ওপর তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় কেয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া কি যে কঠিন ব্যাপার হাড়ে হাড়ে টের পেল সে। পুলিশের কর্ডন ছোট আর আঁটোসাঁটো হয়ে এলো এক সময়। সেই সাথে আকরামও বেপরোয়া মরিয়া হয়ে উঠল। বুঝল কেয়াকে বাঁচাবার কথা মন থেকে মুছে ফেলতে না পারলে দুজনের কারোরই কোনো আশা নেই। কিন্তু তবু কেয়ার হাত ছাড়েনি সে। তার বদলে আবিদকে ভুলে থাকার চেষ্টা করলো। এই সময় চোখে পড়ল মসজিদটা। ভাগ্য সহায়তা করেছে তাতে কোনো সন্দেহ নেই। রাস্তায় আলো ছিল না, সোনায় সোহাগা হয়ে দেখা দিল সেটা। অন্ধকারে অনেক লোকের চেয়ে বেশি দেখতে পায় আকরাম। তার কানও অস্বাভাবিক প্রখর। চারদিকে সশস্ত্র ছায়ারা ঘুরে বেড়াচ্ছে। তাদের আশপাশ দিয়ে কেয়াকে নিয়ে মসজিদের উঠানে ঢুকে পড়ল সে। মসজিদেও আসবে পুলিশ ভেবেছিল সে, তাই হাতে ছুরি নিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ, কিন্তু আসেনি কেউ। এক দুই করে বেশ কয়েকজনকে মসজিদের সামনে এবং পাশ দিয়ে ছুটে যেতে দেখল ও। খানিক পর ফাঁকা হয়ে এলো এলাকাটা, কিন্তু আকরামের সন্দেহ হলো এলাকা ছেড়ে তারা সবাই চলে যায়নি। দু একজন অতি সাবধানী নিশ্চয়ই ওত পেতে আছে কোথাও অন্ধকার রাস্তায়। এতক্ষণে টের পেল আকরাম জখমটা থেকে হু হু করে রক্ত গড়াচ্ছে। সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মাথার ভেতরটা শূন্য ফাঁকা লাগলো। কান দুটো ভো ভো করছে। বাইরের আর সব শব্দ অস্পষ্ট শোনালো। সন্দেহ হলো খানিক পর নড়াচড়া করার শক্তি থাকবে না তার। কেয়ার হাত তখনও ছাড়েনি। তাকে নিয়ে ঢুকে পড়ল মসজিদের ভেতর। বসার সময় বুঝলো দুর্বল হয়ে পড়েছে সে। হাঁটুতে আগের সেই জোর পেল না, এবং বসার পরপরই কেমন যেন আচ্ছন্ন একটা ভাব গ্রাস করলো তাকে। বিপদের কথা মনে থাকলো না, কেয়ার কথা মনে থাকলো না। মনে থাকলো না ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে বা সারা জীবন জেল খাটতে হবে। এমনকি আবিদের কথাও ভুলে গেল সে। কতক্ষণ এভাবে কেটেছে বলতে পারবে না আকরাম। ঠান্ডা বাতাসের ছোঁয়া লেগে আচ্ছন্ন ভাব খানিকটা দূর হলো। কান দুটো আগের মতো এখন আর
ভো ভো করছে না। বৃষ্টির ঝমঝম আওয়াজ পেল সে। তারপর দেখল ঘরের দরজা খুলে মসজিদে বেরিয়ে এলেন মৌলভী সাহেব। ওদের পাশ দিয়ে এগোলেন তিনি। একে একে আবার সব মনে পড়ে গেল আকরামের। প্রথমে মনে পড়ল আবিদের কথা, তারপর কিয়ার কথা, সব শেষে বিপদের কথা। সচেতন সতর্ক হয়ে উঠল সে। বুঝল কিয়ার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। পুলিশকে এড়াতে হলে যা কিছু নিজেকেই করতে হবে ওর। মৌলভী সাহেব কখন নামাজ শেষ করবেন তার কোনো ঠিক নেই। আর সময় নষ্ট করতে রাজি নয় আকরাম। সামনে একটা চোখ রেখে কোটটা খুলতে শুরু করলো সে। ব্যথায় বিকৃত হয়ে উঠল চেহারা, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কোটটা খুলে লাল হয়ে ওঠা শার্টের আস্তিনের দিকে তাকালো সে। তারপর কিয়ার কানের কাছে মুখ সরিয়ে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, আমার জন্যে কিছু করো, রক্ত থামাতে পারছি না। এই শুনছো? ধীরে ধীরে মুখ ফিরিয়ে শূন্য দৃষ্টিতে আকরামের দিকে তাকালো কিয়া। তাকে চিনতে পারলো বলে মনে হলো না। তার কনইয়ের কাঁচটা ধরে ঝাঁকি দিল আকরাম। নরম মাংসের ভেতর ডেবে গেল নখগুলো। চাপা গলায় বলল, রক্ত থামাতে না পারলে আমি মারা যাব, কিছু একটা করো। এতক্ষণে বোধহয় হুঁশ ফিরে এলো কিয়ার। আকরামের মুখ থেকে চোখ সরিয়ে লাল আস্তিনের দিকে তাকালো সে। তারপর হাতটা ঝাড়া দিয়ে নিজেকে মুক্ত করে নিচু গলায় বলল, ছুরিটা কোথায়? পরম স্বস্তির সাথে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল আকরাম। পায়ের সাথে বাঁধা ছুরিটা বের করে ধরিয়ে দিল কিয়ার হাতে। লক্ষ্য করল কিয়ার আচরণে কোনো রকম আড়ষ্ট ভাব নেই আর। আগে সেই দক্ষতার সাথে শার্টের আস্তিনটা কেটে ফেলল সে। দুজনেই গম্ভীর চেহারা নিয়ে তাকিয়ে থাকলো কুৎসিত জখমটার দিকে। একটা প্যাড তৈরি করে বেঁধে দাও, বলল আকরাম। যেভাবেই হোক রক্ত বন্ধ করতে হবে। আস্তে। চোখ ইশারায় সামনের মৌলভী সাহেবকে দেখালো কিয়া। দ্রুত হাতের রুমাল ভাঁজ করে একটা প্যাড তৈরি করলো সে। বসালো ক্ষতর উপর। ছুরি দিয়ে চাদরের একটা কোণ থেকে কিছুটা উলেন কাপড় কাটলো। সেটা দিয়ে ভালো করে জড়িয়ে বাঁধলো প্যাডটা। লক্ষ্মী মেয়ে। জোর করে একটু হাসলো আকরাম। কোটটা পরতে সাহায্য করো আমাকে, মৌলভী সাহেব দেখে ফেলতে পারেন। তারপর অপেক্ষা করা ছাড়া আর করার কিছু রইল না। নামাজ পড়ার ভঙ্গিতে বসে আছে আকরাম। দুই উরুর মাঝখানে ফেলে রেখেছে পিস্তলটা। পা আর হাঁটু দুটো দুর্বল লাগছে। কতটা শক্তি হারিয়েছে বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে উঠল সে। জানে এখন যদি তাড়া করে পুলিশ, পালানোর সাধ্য তার নেই। তাই বলে অসহায় বোধ করল না। জানে খুন হয়ে যাবার আগে যতগুলোকে সম্ভব মেরে রেখে যাবে সে। কেউ তাকে জ্যান্ত ধরতে পারবে না। রিস্ট ওয়াচ দেখল সে। 10টা বাজতে চলল। আবিদের বোন আর ডিউকের কথা মনে পড়ল। ডিউকের কোনো বিপদ হয়েছে বিশ্বাস করতে মন চাইল না। মেয়েটাকে নিয়ে নিরিবিলি দ্বীপে ঠিকই পৌঁছবে সে, কিন্তু সেখানে কি সত্যিই আছে আবিদ? হাত বাড়িয়ে পিস্তলটা ছুঁল সে, যেন এটার স্পর্শ শক্তি ফিরিয়ে আনবে শরীরে। মনে মনে জানে এভাবে বেশি দিন চলতে পারে না। পুলিশ তাকে ধরে ফেলবে, শুধু সময়ের ব্যাপার মাত্র। আবিদকে যদি পেতেই হয় এক্ষুনি পেতে হবে। শেষ ভরসা নিরিবিলি দ্বীপ। আবিদ যদি ওখানে না থাকে পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। পুলিশ পিছু লেগে থাকায় আবিদের সন্ধানে গোটা দেশ চষে বেড়ানো এখন আর তার পক্ষে সম্ভব নয়। যেভাবেই হোক দ্বীপে যেতে হবে তাকে, কিন্তু কিভাবে যাবে জানে না, কোনো ধারণাই নেই। মাঝরাতের দিকে ঠিক করলো আকরাম মসজিদ থেকে বেরিয়ে যাওয়াটাই নিরাপদ। মৌলভী সাহেব নামাজ শেষ করে নিজের ঘরে ফিরে গেছেন, কিন্তু ঘরের দরজা বন্ধ করেননি। বোধহয় মসজিদের গেট বন্ধ করার জন্যে জেগে বসে আছেন তিনি। ওরা চলে না যাওয়া পর্যন্ত বন্ধ করতে পারছেন না। মৌলভী সাহেব নামাজ শেষ করার পর থেকে ওরাও নামাজ পড়তে শুরু করেছে।
পড়া তো নয়, পড়ার ভান করা মাত্র। ফিস ফিস করে বলল আকরাম। এবার উঠতে হয়। অসহ্য ব্যথায় তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। পারবে তো? কেয়া দ্রুত মাথা দোলালো দেখে স্বস্তি বোধ করল সে। পারবো। চাদরটা দিয়ে ভালো করে মাথাটা ঢেকে নিল কেয়া। কিন্তু তুমি, তোমার কি অবস্থা? কেমন লাগছে হাতটা? ভালো না, কিন্তু হাঁটতে পারবো। আমি তোমার কোনো কাজেই এলাম না, হঠাৎ বিষণ্ণ সুরে বলল কেয়া। মাথা নাড়ল আকরাম। ব্যথায় কষ্ট পাচ্ছে, দুশ্চিন্তায় কাহিল হয়ে পড়েছে। ভদ্রতা করে কিছু বলারও ধৈর্য হলো না। কি করতে চাও? জানতে চাইল কেয়া। এখন থেকে কিন্তু তোমাকেই কাজ দেখাতে হবে, বলল আকরাম। আমার ওপর ভরসা করো না। কি করা হবে ভেবেছো কিছু? আবার জানতে চাইল কেয়া। তোমারই কি সেটা জানার কথা নয়? ঝাঁজের সাথে জিজ্ঞেস করলো আকরাম। একদিন তো তুমি সব প্ল্যান করে এসেছো। মাথা নিচু করে নিল কেয়া। গভীর মনোনিবেশের সাথে প্ল্যান তৈরি করতে গিয়ে আবিষ্কার করলো আগের মতো বুদ্ধি খেলানো যাচ্ছে না। মাঝপথে খেই হারিয়ে ফেলছে চিন্তাগুলো। অনুমান করলো স্নায়ুর ওপর এবার যে অ্যাটাকটা হয়েছিল সেটা আগেরগুলোর চেয়ে অনেক বেশি ক্ষতি করে গেছে। এর আগে প্রতিবার অ্যাটাকের পর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল সে। মাথাটাও এই রকম অচল হয়ে পড়েনি। তবুও একটা প্ল্যান তৈরি করার চেষ্টা চালিয়ে গেল সে। তার মুখের ভাব দেখে আকরাম টের পেল সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছে না কেয়া। নিরিবিলি, ধৈর্য হারিয়ে বলল আকরাম। আবিদের দ্বীপ, যেভাবে হোক সেখানে আমাদের পৌঁছতে হবে। বলো কিভাবে যাওয়া যায়? বাই রোড যাওয়া সম্ভব নয়, কমলাপুর থেকে ট্রেন ধরতে হবে। কমলাপুরে যাব কিভাবে? হাঁটতে হবে। থমথমে হয়ে উঠল আকরামের চেহারা। হাঁটতে হবে ভাবলেই ভয় করছে তার। বসে রয়েছে, তাতেই কাঁপছে পা। খানিক পর পরই জ্ঞান হারাবার মতো অসুস্থ বোধ করছে সে। না, তার পক্ষে হাঁটা সম্ভব নয়। খুব বেশি দূর হাঁটতে পারবো বলে মনে হয় না। কথাটা ভেবে চিন্তে বলল আকরাম। হঠাৎ সন্দেহ হয়েছে। তার দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেল কেয়া হয়তো তাকে ছেড়ে চলে যাবার কথা ভাববে। কেয়ার পক্ষে তা সম্ভব। অতীত অভিজ্ঞতা থেকে জানি সে। মনে মনে ঠিক করে রাখল বেইমানির সামান্যতম লক্ষণও যদি দেখতে পায় সাথে সাথে কেয়াকে খুন করবে সে। জখমটা ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। চিমটি দিলেও হাতে তেমন সাড়া পাচ্ছে না সে। ভয় হলো শেষ পর্যন্ত হয়তো হাতটা কেটে ফেলেই দিতে হবে। কিন্তু সে সুযোগও কি পাওয়া যাবে? কোথায় ডাক্তার, কোথায় ওষুধ? এই জখমই বোধ হয় তার জন্যে কাল হয়ে দেখা দেবে। এতেই হয়তো তার মৃত্যু লেখা আছে। কিন্তু আবিদের ব্যাপারটা তাহলে কি হবে? হঠাৎ ইচ্ছে শক্তিটা প্রবল হয়ে উঠল। মরতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রতিশোধ নিতে হবে। প্রচুর রক্ত বেরিয়ে গেছে বুঝলে। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে আকরামের দিকে তাকালো কেয়া। বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে আকরামের কপালে। হাঁপাচ্ছে সে। আকরাম, হাত তুলে তার একটা কবজি চেপে ধরল কেয়া। চিন্তা করো না, যেভাবে হোক সব ম্যানেজ করব আমরা। যদি ভেবে থাকো আমি তোমাকে ছেড়ে চলে যাব, মন থেকে মুছে ফেলো কথাটা। আমার জন্য কত কি করেছো তুমি। এত রাতে বেবি পাওয়া মুশকিল হবে, কিন্তু রিক্সা চড়ার ঝুঁকি নেব কি? জিভের ডগা দিয়ে শুকনো ঠোঁট স্পর্শ করলো আকরাম। কেয়ার কাছ থেকে আর সব কিছু আশা করা যায়, কিন্তু সহানুভূতি নয়। ফিরোজ ভাইয়ের মৃত্যুর পর কোমল বৃত্তিগুলো হারিয়ে ফেলেছে ও। কেয়ার চেহারায় দায়িত্ববোধ এবং কৃতজ্ঞতার ভাব ফুটে উঠতে দেখে রীতিমতো মুগ্ধ হলো সে। হাঁটা আমার জন্যে খুব কঠিন হবে, বলল সে। রিক্সা পেলে মন্দ হতো না। কোটটা এখানে ফেলে যাব। ব্যাগ খুলে চাদরটা বের করো, গায়ে জড়িয়ে নিই। ব্যাগ খুলে চাদর বের করলো কেয়া। গায়ে জড়িয়ে নিল আকরাম। ট্রেন কখন ছাড়বে জানা দরকার, বলল কেয়া। তুমি এখানে বসো,
বাইরে বেরিয়ে দেখি কোথাও থেকে স্টেশনে টেলিফোন করা যায় কিনা। দ্রুত মাথা নাড়ল আকরাম। কেন? চাদর মুড়ি দিয়ে আছি, কেউ চিনতে পারবে না আমাকে, বলল কেয়া। না। আবার ঘন ঘন মাথা নাড়ল আকরাম। গেলে একসাথেই যাব আমরা কেয়া। তাকে আকরামের প্রয়োজন বুঝতে পেরে মনটা খুশি হয়ে উঠল কেয়ার। আকরামের ভয়টা কোথায় তা বুঝল সে। আহত হয়ে অসহায় বোধ করছে আকরাম। সন্দেহ করছে তাকে একা ফেলে পালাবে সে। ঠিক আছে, খানিক পর বলল, প্যাসেঞ্জার ট্রেন নয়, আমরা মালগাড়িতে চড়ব। স্টেশনে যাবার দরকার নেই, তাতে অনেক ঝুঁকি। চিন্তা নেই, আমি তো আছি। ধীরে ধীরে টলমল করতে করতে উঠে দাঁড়ালো আকরাম। কিন্তু খুলনা অনেক দূরের পথ কেয়া। আমার চিন্তা হচ্ছে পৌঁছতে পারবো বলে মনে করো? পারবো না মানে? কেয়ার চেহারায় দৃঢ় প্রতিজ্ঞার ভাব ফুটে উঠল। পারতেই হবে। উঠে দাঁড়ালো সে। চলো, দেরি করা উচিত হচ্ছে না। অন্ধকার উঠানে বেরিয়ে এলো ওরা। বৃষ্টি কমে গেছে, কিন্তু থেমে যায়নি। গুটি গুটি পায়ে নির্জন রাস্তায় এসে দাঁড়ালো ওরা দুজন। পরদিন সকাল 10টায় জামালপুর পৌঁছলো প্যাসেঞ্জার ট্রেন। মেঘে মেঘে ঢাকা পড়ে আছে আকাশ। সারা রাত ঝমঝম করে ঝরার পর এখন একটু ধরে এসেছে বৃষ্টি। হিমেল বাতাস বয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে। শীতে হি হি করতে করতে কম্পার্টমেন্টগুলোয় উকি দিচ্ছে প্যাসেঞ্জাররা। কোথাও যদি খালি একটা সিট পাওয়া যায়। তৃতীয় শ্রেণীর একটা কম্পার্টমেন্টের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রানা। ময়মনসিংহ থেকে কেনা সাদা একটা উলেন মাফলার দিয়ে গলা, কান, মাথা সব ঢেকে রেখেছে ও। ময়মনসিংহ স্টেশনে বেশ কজন পুলিশকে দেখেছে ও, কিন্তু তাদের হাব ভাব দেখে মনে হয়নি কাউকে খুঁজতে বেরিয়েছে তারা। তবু কোনো রকম ঝুঁকি নিচ্ছে না ও। রুবি ওদেরকে টিকিট কিনে ট্রেনে তুলে দেবার পর থেকে টিনাকে নিজের কাছ থেকে দূরে পাশের কম্পার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। 2 কম্পার্টমেন্টের মাঝখানে দরজা আছে, কিন্তু পই পই করে নিষেধ করে দিয়েছে তাকে। পরিস্থিতি যতই গুরুতর হোক, ওর কম্পার্টমেন্টে ভুলেও যেন না আসে সে। সব যদি ভালোই ভালোই ঘটে, যশোরে পৌঁছে দেখা করবে রানা তার সাথে। ঢাকা থেকে উঠেছিল টিনা ট্রেন ছাড়ার 10 মিনিট আগে, আর রানা উঠেছে ট্রেন চলতে শুরু করার পর, শেষ মুহূর্তে। তারপর এক এক করে স্টেশনগুলো পেরিয়ে এসেছে ওরা। প্রায় প্রতিটি স্টেশনে পুলিশ ছিল, কিন্তু কম্পার্টমেন্টে ঢোকেনি একজনও। কথা যাই হয়ে থাকুক, টিনা কেমন আছে, কি করছে দেখার জন্য একটা তাগিদ অনুভব করলো রানা। আজকের খবরের কাগজ এরই মধ্যে পৌঁছে গেছে জামালপুরে। একজন হকারকে ডেকে 2টো দৈনিক কিনলো ও, পড়ল না, ভাঁজ করে রেখে দিল ট্রাউজারের পকেটে। টিনার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে উঠেছে মন। বিপদের কোনো লক্ষণ নেই যখন দুজনে একই কম্পার্টমেন্টে বসতে পারে ওরা, কিন্তু জায়গা পেলে হয় যা ভিড়। ট্রেন ছাড়তেই উঠে পড়ল রানা। পাশের কম্পার্টমেন্টে ঢুকে কোথাও দেখল না টিনাকে। গেল কোথায়? আরেকবার ভালো করে খুঁজতে শুরু করলো ও। প্রচণ্ড ভিড়, প্যাসেঞ্জারদের সবাইকে পরিষ্কার দেখা যাচ্ছে না। হঠাৎ সুটকেস আর ব্যাগেজের একটা দেয়ালের ওপারে টিনার মুখ দেখা গেল। ওর দিকেই তাকিয়ে আছে, চোখ পিটপিট করছে। চোখাচোখি হলো বটে, কিন্তু এমন ভাব করলো ওরা যেন কেউ কাউকে চেনে না। ঘুরে দাঁড়িয়ে কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে এলো রানা। দাঁড়ালো 2 কম্পার্টমেন্টের মাঝখানে, ছোট একটা প্ল্যাটফর্ম। এটাই কম্পার্টমেন্ট দুটোকে জোড়া লাগিয়েছে। কোনো সিট নেই এখানে, কাজেই লোকজনও নেই। টিনার জন্য অপেক্ষা করার সময়টা খবরের কাগজের হেডিংগুলোয় চোখ বুলাতে শুরু করলো রানা। সামনের পৃষ্ঠায় নিজের ছবি দেখে শির দ্বারা বরাবর শীতল একটা স্পর্শ অনুভব করলো ও। ছবির মাথায় বড় বড় হরফে একটা ক্যাপশন ছাপা হয়েছে, পুলিশ একে খুঁজছে। নিজের ছবি, চিনতে অসুবিধে হলো না। বছর 2 আগে ওর ডেরা থেকে চুরি হয়েছিল ফটোটা। তখনই সন্দেহ করেছিল ও, কাজটা পুলিশেরই। 2 বছর আগের চেহারার সাথে ওর এখনকার চেহারা হুবহু না মিললেও বেশ অনেকটা মেলে। ফটোর নিচে ছাপা হয়েছে রিপোর্টটা।
কিন্তু সেটা না পড়ে পকেট থেকে ব্যস্ত হাতে আরেকটা দৈনিক বের করলো রানা। ভাঁজ খুলতেই নিজের চেহারা দেখতে পেল। এটা আশা করেনি ও। যে কোনো মুহূর্তে ট্রেনের কেউ চিনে ফেলতে পারে ওকে। টিনার খোঁজে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে গেছে সে। অনেকেই দেখেছে তাকে। যে কোনো মুহূর্তে চেহারাটা তাদের মনে পড়তে পারে। ফটো জিনিসটা সাংঘাতিক। চেহারার বর্ণনা কজনই বা মনে রাখে, কিন্তু ফটো সবারই মনে গাঁথা হয়ে যায়। রাজ্যের দুশ্চিন্তা নিয়ে রিপোর্টটা পড়তে শুরু করলো রানা। সারা দেশ জুড়ে খোঁজা হচ্ছে ডিউক নামের এই ব্যক্তিকে। তাকে খুঁজে পাবার ব্যাপারে জনসাধারণ যেন পুলিশকে সাহায্য করে। ডিউককে খোঁজার কারণ হিসেবে বলা হয়েছে, পুলিশের ধারণা নাইম, শামিমা এবং দুজন পুলিশ অফিসারের খুন সম্পর্কে মূল্যবান তথ্য জানেন ডিউক। পুলিশ বিশ্বাস করে ডিউক নামের এই ব্যক্তি তদন্ত কাজে তাদেরকে বিশেষ সাহায্য করতে পারবেন। আকরামের কথা উল্লেখ করার সময় রিপোর্টাররা কোনো রকম রাখা ঢাকা করেনি। লিখেছে, আকরামই পুলিশ অফিসারদেরকে খুন করেছে। তাকে গুলি করতে দেখেছে হোটেল পুবালির ম্যানেজার থেকে শুরু করে বয় বিয়ারারা অনেকেই। আমাকে দেখতে দিন, বলল টিনা। কাগজ দুটো রানা লুকিয়ে ফেলার আগেই কাছে এসে পড়ল সে। কাগজগুলো দ্রুত ভাঁজ করে কোটের পকেটে ভরে ফেলল রানা। থামবেন না, হাঁটতে থাকুন। আমার কাছ থেকে সরে থাকতে হবে আপনাকে। কাগজে আমার ছবি ছেপেছে। যে কোনো মুহূর্তে লোকজন আমাকে চিনে ফেলতে পারে। বিপদের গুরুত্বটার সাথে সাথে বসল টিনা, কিন্তু রানাকে ছেড়ে চলে যাবার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। খপ করে রানার একটা হাত ধরে টয়লেটের দরজার দিকে এগোলো সে। রানাকে নিয়ে ভেতরে ঢুকে দ্রুত হাতে বন্ধ করে দিল দরজা। অন্তত কিছুক্ষণ এখানে নিরাপদ থাকা যাবে, শান্তভাবে বলল সে। আপনার ফটো ওরা পেল কিভাবে? বিরক্তির সাথে হাত ঝাড়া দিল রানা। এখন আর ওসব জেনে লাভ কি? 2 বছর ধরে ওদের কাছে ছিল ওটা। আসল কথা হলো কেউ না কেউ আমাকে চিনে ফেলতে বাধ্য। হয়তো এরই মধ্যে চিনে ফেলেছে। কই দেখি, ফটোটা দেখতে দিন আমাকে। ইতস্তত করতে লাগলো রানা। শামিমা খুন হয়েছে সেটা টিনাকে জানতে দিতে চায় না, কিন্তু সেই সাথে উপলব্ধি করলো আগে বা পরে খবরটা জানবেই টিনা। আর কারো কাছ থেকে জানার আগে তার কাছ থেকে জানাটা বরং ভালো। পকেট থেকে খবরের কাগজ দুটো বের করে টিনার হাতে ধরিয়ে দিল ও। ফটোটা খুঁটিয়ে পরীক্ষা করলো টিনা। হ্যাঁ, আপনাকে চেনা যাচ্ছে। পুরনো ছবি, কিন্তু মিল খুঁজে পেতে অসুবিধে হয় না। খুলনায় পৌঁছতে দেরি আছে আমাদের। কি করবেন বলে ভাবছেন? পথে কোথাও নামবো না, গম্ভীর সুরে বলল রানা। ঝুঁকিটা নিতেই চাই আমি, কিন্তু আপনাকে আমার কাছ থেকে দূরে সরে থাকতে হবে। সাধারণ মানুষের বুদ্ধিকে খুব বড় করে দেখার দরকার নেই। আমাকে তারা নাও চিনতে পারে। কেমন যেন অন্যমনস্ক দেখালো টিনাকে। রিপোর্টটা মন দিয়ে পড়ছে। তারপরে শিউরে উঠল। এ কি, শামিমা? ঝট করে তাকালো রানার দিকে, চোখের সন্ধানী সপ্রশ্ন দৃষ্টি। লিখেছে খুন করা হয়েছে তাকে। ঠিকই লিখেছে, শান্তভাবে বলল রানা। পুলিশের বিশ্বাস খুনটা আমি করেছি। ওর সাথে ছিলাম আমি। সিঁড়ির মাথা থেকে পড়ে যায় ও। ভয় আর অবিশ্বাসের ছাপ পড়ল টিনার চেহারায়। পড়ে গিয়েছিল? কিন্তু এখানে তাহলে লেখা হলো কেন খুন করা হয়েছে? তারপর আরেকজন, নাইম, এর কথা বলেছেন মনে হচ্ছে। এর সাথেও কি আপনি ছিলেন? ছিলাম। পকেটে হাত ভরে সিগারেটের প্যাকেট বের করে ধরালো রানা। ধরাবার সময় সরাসরি না তাকিয়েও লক্ষ্য করলো একটু একটু করে পিছিয়ে যাচ্ছে টিনা। কিন্তু ছোট জায়গা, দেয়ালে পিঠ ঠেকে গেল তার। ব্যাপারটা দেখেও না দেখার ভান করলো রানা। সিগারেটে বড় করে টান দিল ও। তারপর বলল, আপনি কি ভাবছেন জানি, সেজন্যে আপনাকে আমি দোষ দিতে পারি না। আপনাকে অন্যরকম কিছু ভাবতে সাহায্য করব। আমার পক্ষে তাও সম্ভব নয়। আসলে, অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। আসলে কিছু আসে যায় না। এটা তোমার মিথ্যে কথা ডিউক, মনে মনে বলল রানা। আসে যায় না মানে? নিশ্চয়ই আসে যায়। টিনা তাকে খুনি হিসেবে জানুক, তাকে চায় সে? না। আমাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। প্রথমেই ভুল হয়েছে আমার, আপনাকে জানানো উচিত হয়নি। আবার সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়ল রানা। আমার বুদ্ধি নিন। জগন্নাথগঞ্জে ট্রেন থামলে নেমে যান আপনি। ফিরতি ট্রেন ধরে ফিরে যান ঢাকায়। আমার কাছ থেকে দূরে থাকাই এখন আপনার জন্যে মঙ্গল। কিছুক্ষণ চুপ করে থাকলো রানা।
সিগারেটের আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টিনার দিকে তাকাতে সাহস হলো না। আমি আপনাদের নিরিবিলি দ্বীপে যাচ্ছি। আবার বলল, আমার বিশ্বাস আপনার ভাই আছে ওখানে, তার সাথে আমার কথা হওয়া দরকার। আমার বুদ্ধি নিলে আর আপনার ভাইকে সাহায্য করতে চাইলে দয়া করে পুলিশকে জানাবেন না কোথায় যাচ্ছি আমি। এসবের পিছনে কিছু একটা আছে, তাই না? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল টিনা। সেই প্রথম থেকেই আমার মনে হয়েছে কি যেন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন আপনি। কি সেটা? ছাড়াছাড়ির এই মুহূর্তে হঠাৎ করে টিনার কাছে ভালো মানুষ হবার প্রচণ্ড একটা তাগিদ অনুভব করলো রানা। ঠিক করলো সত্যি কথাটাই বলবে। হ্যাঁ, লুকিয়ে রেখেছি, ধীরে ধীরে বলল ও। কথাটা আপনাকে বলতে খারাপ লাগছে আমার, কিন্তু না বললেও নয়। মনে আছে ফিরোজ চৌধুরীর গেরিলা দলে মোট 9 জন ছিল ওরা। ফিরোজ চৌধুরী, রেন্টু, কিয়া, সাজিয়া, জাফর, আকরাম, শাহেদ, মনসুর আর আবিদ। ফিরোজ চৌধুরী, সাজিয়া আর রেন্টুকে মেরে ফেলে খান সেনারা। আপনার ভাই আবিদ গায়েব হয়ে যায়। বাকি থাকে 5 জন। ওদের প্রত্যেকের ধারণা হয় ফিরোজ চৌধুরী এবং গোটা দলের সাথে বেইমানি করেছে আবিদ। এতদিন ওরা পাকিস্তানে বিনা বিচারে আটক ছিল। জেল ভেঙে এখন বাংলাদেশে এসেছে বেইমানির প্রতিশোধ নেবে বলে। ওদের 2 জন, জাফর আর মনসুর, একটা করে ক্লু পায়। সেই ক্লু ধরে এগোতে গিয়ে দুজনেই মারা পড়ে। একজন ট্রেনে কাটা পড়ে, আরেকজন পুকুরে ডুবে। আপনার ভাই সম্পর্কে তথ্য জোগাড় করার জন্যে শামিমার কাছে যাই আমি। আপনার ফোন নাম্বার নিয়ে আসার জন্যে দোতলায় উঠছিল সে। এই সময় তার চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি সিঁড়ির মাথা থেকে একেবারে নিচে পড়ে গেছে সে। ঘাড় ভেঙে যাওয়ায় সাথে সাথেই মারা যায়। দেয়ালে হেলান দিল রানা। ট্রেনের সাথে ঝাঁকি খেতে শুরু করলো শরীরটা। মনসুর, জাফর আর শামিমা মারা গেল। হয় তারা আবিদ সম্পর্কে কোনো তথ্য জানতো, নয়তো হঠাৎ করে তার সামনে পড়ে যায়। কে খুন করলো ওদেরকে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন নয়। আপনি কি বলেন? আশ্চর্য শান্তভাবে বলল টিনা। ঠিক কী বোঝাতে চাইছেন জানি না। আমার ভাই ওদেরকে খুন করেছে এরকম কিছু? ব্যাপারটা কাকতালীয় হতে পারে না। একের পর এক 3টে দুর্ঘটনা ঘটেছে, এ আমি বিশ্বাস করতে রাজি নই। একটা হতে পারে, সম্ভবত 2টো, কিন্তু 3টে হতে পারে না। তাহলে এই জন্যেই আপনি আবিদকে খুঁজছেন? হ্যাঁ, জানা কথা। আপনাকে সাইড নিতে হবে। আপনার জন্যে সবচেয়ে ভালো হবে আমার ওপর সব ছেড়ে দিয়ে ঘরে ফিরে যাওয়া। কোথায় যাচ্ছি আমি তা যদি পুলিশকে বলে দেন, তাতে আবিদ কোথায় আছে সেটা তাদেরকে জানিয়ে দেয়া হবে। আপনি তাহলে আবিদের বিপক্ষে? টিনার ম্লান ফ্যাকাশে চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রানা। তারপর বলল, হ্যাঁ, আমাকে প্রমাণ করতে হবে আবিদ বা আর কেউ শামিমাকে খুন করেছে। তা না হলে এই খুনের দায়টা আমার ঘাড় থেকে নামবে না। পুলিশের সাথে আমার সদ্ভাব নেই, এই সুযোগ তারা ছাড়বে কেন? কাজেই আপনার ভাইয়ের সাথে অবশ্যই আমার কথা হওয়া দরকার। এসব কথা আপনি আমাকে আগে বলেননি কেন? বলিনি, কারণ আপনার সাহায্যে আবিদের সন্ধান পাবো বলে আশা করেছিলাম। হঠাৎ সে আশা ত্যাগ করছেন যে? সিগারেটে টান দিতে গিয়ে দেখলো রানা অনেক আগেই নিভে গেছে সেটা। মেঝেতে ফেলে সেটার ওপর জুতো চাপা দিল। তার কারণ বোধ হয় এই যে আগে আপনাকে জানার সুযোগ হয়নি, এখন হয়েছে। আগে আপনি ছিলেন স্রেফ একটা মেয়ে যাকে ব্যবহার করা যেতে পারত। এখন আপনি অন্য কিছু। আচ্ছা, বিদ্রূপের সুরটা গায়ে মাখল না রানা। বলল, আর কিছু বলার নেই আমার। নিজের সিটে ফিরে যান এবার। সামনের স্টেশনে ট্রেন থামলে নেমে যাবেন। আমার কথা ভুলে যান। কথা দিচ্ছি আপনার ভাইকে আমি একটা সুযোগ দেব। নিজেকে যদি সে নির্দোষ প্রমাণ করতে পারে, তার সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। হঠাৎ টিনার হাত ধরার প্রচণ্ড একটা ঝোঁক চাপল ওর, কিন্তু অনেক কষ্টে সেটাকে দমন করলো। নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনাকে এসবের মধ্যে টেনে নিয়ে এসেছি, সেজন্যে আমাকে মাফ করবেন। আর দেখা হবে না। বিদায়। আপনার সাথে সময়টা ভালোই, মানে আপনার সান্নিধ্য আমার ভালো লেগেছিল। বলে আর দাঁড়ালো না রানা। টয়লেটের দরজা খুলে বেরিয়ে গেল। বেরিয়ে যাচ্ছে এই সময় টিনার একটা হাত বাধা দিল ওকে। সেটা ধরে সরিয়ে দিল রানা। পিছন ফিরে তাকালো না। এক নাগারে একের পর এক ঝাঁকি খেতে শুরু করলো গুডস ওয়াগনগুলো।
সামনে লাল বাতি। ব্রেক করেছে ড্রাইভার। লাইনের সাথে চাকার ঘষায় তীক্ষ্ণ আওয়াজ উঠল। জ্ঞান ফিরে পেয়ে আকরামের মনে হলো ঘুম ভাঙল তার। চোখ মেলে অন্ধকারে কিছুই দেখতে পেল না সে। সাথে সাথে সতর্ক সাবধান হয়ে উঠল, কিন্তু মাথাটা তুলতে গিয়েও নাড়া খেলো বাঁ হাত। অসহ্য ব্যথায় গঙিয়ে উঠল সে। ওয়াগনের ঠান্ডা মেঝেতে মাথা নামিয়ে ঘন ঘন আওয়াজ করে হাঁপাতে লাগলো। মাথার ভেতর ভোঁতা হাতুড়ির বাড়ি অনুভব করল সে। এই রকম দুর্বল আর অসুস্থ আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না। ভয় করতে লাগলো তার। চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কিয়া? নিজের কানেই কর্কশ শোনালো গলার আওয়াজ। চিনতে পারল না। ঘাবড়ে গেল সে। কিয়া, কোথায় তুমি? এই যে এখানে। কেন? অন্ধকার থেকে জানতে চাইল কিয়া। ওয়াগনের খালি মেঝেতে তার জুতো ঘষা খেলো। উঠে বসল সে। আমার হাতের অবস্থা ভালো নয়। তীব্র যন্ত্রণা সহ্য করার জন্যে দাঁতে দাঁত চেপে রেখেছে আকরাম। গোটা হাতটায় যেন আগুন ধরে গেছে। গলাটা শুকিয়ে গেছে। পানি নেই না? নেই। কিয়া তার কাছে আসবে, দু একটা সহানুভূতির কথা বলবে, সেজন্যে অপেক্ষা করতে লাগলো আকরাম। কিন্তু নিজের জায়গা ছেড়ে নড়ল না কিয়া। কপালের দুপাশ আঙুল দিয়ে চেপে ধরে মিনিট কয়েক পড়ে থাকলো আকরাম, কিন্তু ভোঁতা হাতুড়ির বাড়িগুলো থামল না তাতে। নড়াচড়া না করেও বুঝল সে, ঘুমের মধ্যে অল্প যেটুকু ছিল সেটুকু শক্তিও ফুরিয়ে গেছে তার। অথচ তার মনটা, মাথাটা অস্বাভাবিক সচেতন হয়ে আছে। বুঝল ভোজবাজির মতো কিছু একটা না ঘটলে স্ট্রেচার ছাড়া এই মালগাড়ি থেকে নেমে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। অসম্ভব, অসম্ভব গুমোট লাগছে, দম বন্ধ হয়ে যাবে। হঠাৎ বলল সে, একটু বাতাস পাওয়া যায় কিনা দেখো না একটু। কোথায় তুমি? আমাকে একটু দেখবে না? আওয়াজ শুনে বুঝলো আকরাম। উঠে দাঁড়িয়ে সাবধানে এগোচ্ছে কিয়া। দরজায় শব্দ হলো। সকেট থেকে বারটা সরিয়ে নিতেই ধাতব আওয়াজ পেল আকরাম। দরজার ওপরের অর্ধেক খুলে গেল। সেই সাথে হিমেল বাতাস এসে লাগলো চোখে মুখে। শান্তিতে গা যেন জুড়িয়ে গেল। আবছা আলো দেখে বুঝল সে, সকাল হতে আর বেশি দেরি নেই। সেদিকে তাকিয়ে কিয়াকেও দেখতে পেল সে। আবছা আলোর গায়ে ক্ষীণ একটা ছায়া। উঠে বসার চেষ্টা করলো সে, কিন্তু সাথে সাথে হাতের জখমে ছুরির কোপ পড়তে শুরু করলো। গঙিয়ে উঠল সে। গোঙানির আওয়াজটাকে সম্পূর্ণ ভুল বুঝল কিয়া। ঝাঁঝের সাথে বলল সে, বিরক্ত হয়ে কোনো লাভ নেই। লালবাতি দেখে দাঁড়িয়ে পড়ছে ট্রেন। হাত ঘড়ি দেখল সে। মাত্র 4:30 বাজে। পরস্পরের সাথে সেটে থাকা দুই সারি দাঁতের ফাঁক দিয়ে শব্দগুলোকে ঠেলে দিয়ে জানতে চাইল আকরাম, আমরা কোথায় কিয়া জানো? ঠিক জানি না, সামনেই বোধহয় ইমানপুর। দরজা থেকে বাইরের দিকে ঝুঁকে এলাকাটা দেখার চেষ্টা করলো কিয়া, কিন্তু ভোরের আলো ভালো করে ফোটেনি এখনো। যতদূর মনে হচ্ছে পশ্চিম ইমানপুর। ইমানপুর? কিয়ার কি মাথা খারাপ হলো? ব্যথায় অস্থির হয়ে চোখ বুজল আকরাম। কোথায় আছে, কোথায় যাচ্ছে, হঠাৎ করেই এসব ব্যাপার তার কাছে গুরুত্বহীন হয়ে উঠল। অসহ্য কষ্ট মুখ বুজে হজম করার চেষ্টা করলো সে। এভাবে কতক্ষণ কেটে গেছে বলতে পারবে না। তারপর হঠাৎ ছ্যাদ করে উঠল বুক। বিস্ময়ের ধাক্কায় ঝাঁকি খেলো শরীরটা। সচেতন, সতর্ক হয়ে উঠল সে। ট্রেন আবার চলতে শুরু করলো। ইমানপুর? কি বলল কিয়া? ইমানপুর? তা কি করে হয়? ইমানপুর তো পাকিস্তানে, আর ওরা রয়েছে বাংলাদেশে। নাকি বাংলাদেশে নেই? ধুত, পাগল নাকি? কিন্তু কিয়া তাহলে কথাটা বলল কেন? নিশ্চয়ই ওর মাথা খারাপ হয়ে যায়নি। তবে কি? দ্রুত সব ঘটনা মনে করার চেষ্টা করলো সে। মসজিদ থেকে কমলাপুর স্টেশনে রিকশায় এসেছিল ওরা, পরিষ্কার মনে আছে। কদিন আগের ঘটনা সেটা মনে করতে পারল না আকরাম। কমলাপুর স্টেশনে পৌঁছবার পর কি কি ঘটেছে ধীরে ধীরে মনে করার চেষ্টা করলো সে। রিকশাওয়ালা লোকটা বুড়ো ছিল। ওদের দিকে ভালো করে তাকাবার উৎসাহই বোধ করেনি সে। তাকালেও পরে আর চিনতে পারত না, আর চিনতে পারলেও পুলিশের কাছে গিয়ে খবরটা পৌঁছে দেবার গরজ হতো না তার। রিকশায় উঠেই জ্ঞান হারিয়ে ফেলে আকরাম। অনেক চেষ্টা করে স্টেশনে পৌঁছবার ঠিক আগের মুহূর্তে
তার জ্ঞান ফিরিয়ে আনে কেয়া। রিক্সা থেকে নেমে কিভাবে যে সে গুডস ইয়ার্ডে পৌঁছেছিল মনে নেই তার, শুধু অস্পষ্টভাবে মনে পড়ে রেল লাইনের ওপর দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটতে হয়েছে তাকে, কেয়ার কাঁধে ভর দিয়ে। কোন ট্রেনে উঠতে হবে সেটা কিভাবে জানলো কেয়া? বলতে পারবে না সে। প্ল্যাটফর্মের উল্টো দিকে অন্ধকার জায়গায় একটা তেলের ড্রামের উপর তাকে বসিয়ে রেখে চলে গিয়েছিল ও। সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না তার। তাকে অসুস্থ দেখে কেয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে বলে স্বস্তি বোধ করেছিল। সম্ভবত ঘণ্টাখানেক পর ফিরে এসেছিল কেয়া। মনে পড়ে ড্রাম থেকে অনেক কষ্টে নামায় তাকে, কিন্তু হেঁটে এসে ট্রেনে উঠবে সে শক্তি ছিল না তার। কেয়া তাকে একরকম বয়েই নিয়ে আসে, কিন্তু ওয়াগানে তাকে তুলতে গিয়ে বিপদে পড়ে যায় কেয়া। নিজের চেষ্টা করতে গিয়ে দুবার পিছলে পড়ে যায় আকরাম। শেষ পর্যন্ত কেয়ার পিঠে পা রেখে উঠতে হয় তাকে। ওয়াগানে ওঠার পর তেলের গন্ধ পেয়েছিল সে, তারপর আর কিছু মনে নেই। এরপর কি ঘটেছে? কেয়া ইমানপুরের কথা বলছে কেন? কতক্ষণ, কতদিন ঘুমিয়েছে সে? ওরা কি তবে ইন্ডিয়া হয়ে পাকিস্তানে চলে এসেছে? না, তা কি করে হয়? নাকি শুনতে ভুল হয়েছে তার? হয়তো বাংলাদেশেরই কোনো জায়গার নাম বলেছে কেয়া, শুনতে অনেকটা ইমানপুরের মতো, কিংবা ইমানপুর নামে কোনো জায়গা বাংলাদেশেও আছে। অতীতে ফিরে গেল মনটা। ইমানপুর ওদের 9 জনের হেডকোয়ার্টার, ফিরোজ ভাইয়ের শেষ আস্তানা, যেখানে কবর দেয়া হয়েছে সাজিয়াকে। মন্দ হয় না। হঠাৎ সমস্ত ব্যথা ভুলে গিয়ে উত্তেজিত হয়ে উঠল আকরাম। হয়তো ভাগ্যে আছে সাজিয়ার পাশে থাকা। সেই ভাগ্যেরই নির্দেশে কেয়া জাদু মন্ত্র বলে তাকে নিয়ে পাকিস্তানে চলে এসেছে। কিন্তু সহজ বুদ্ধিতে ব্যাপারটা খাপে খাপে মেলছে না। তাহলে নিশ্চয়ই শুনতে ভুল করেছে সে। কেয়া, জায়গাটার কি যেন নাম বললে তুমি? ইমানপুর। ঘাড় ফিরিয়ে আকরামের দিকে তাকালো কেয়া। তীক্ষ্ণ গলায় জবাব দিল, বিশ্বাস না হলে উঠে এসে নিজের চোখেই দেখো না। ওখানে বসে আছো কি করতে? ওঠো, আর একটু পরেই থামবে ট্রেন। কিন্তু ইমানপুরে আমরা এলাম কিভাবে? কবে এলাম? জানতে চাইল আকরাম। বিস্ময়ে হতভম্ব দেখালো তাকে। কি ঘটেছে সব বলো আমাকে কেয়া। ইন্ডিয়া পেরিয়ে কিভাবে এলাম পাকিস্তানে? চুপ করো তো, কী সব আবোল তাবোল বকছো? তীব্র ঝাঁজের সাথে খেকিয়ে উঠল কেয়া। আবার দরজা থেকে ঝুঁকে পড়ল বাইরের দিকে। ভোরের আলো আগের চেয়ে পরিষ্কার হয়ে উঠেছে। আকরাম এখন আরও স্পষ্টভাবে দেখতে পেল কেয়াকে। তীব্র বাতাসে পতাকার মতো উড়ছে তার চুল। আমার প্রশ্নের উত্তর দাও কেয়া, আবেদনের সুরে বলল আকরাম। আমরা কোথায়? পাকিস্তানে নাকি বাংলাদেশে? পাগল নাকি? বাংলাদেশ বাংলাদেশ করছো কেন? রাগে কেঁপে গেল কেয়ার গলা। 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল আকরাম। খোদার কাছে হাজারো শুকর, সাজিয়ার কাছে চলে এসেছে সে। সন্দেহ নেই ভোজবাজির মতো কিছু একটা ঘটেছে। নিজের কি হবে এখন আর তা কেয়ার করে না সে। ইমানপুরে মরতে পারলে তার আর কিছু চাওয়ার নেই। সাজিয়ার কাছে মাটি পেলে তৃপ্তি, সুখ আর আনন্দের সাথে মৃত্যুকে বরণ করে নেবে সে। কিন্তু আবার সহজ বুদ্ধি তাকে সচেতন করে তুলল। কিভাবে তারা পাকিস্তানে আসতে পারে? এ যে অসম্ভব ব্যাপার। কেয়া, এদিকে এসো, ডাকল সে। ট্রেনের যান্ত্রিক আওয়াজকে ছাপিয়ে উঠল গলা। কেয়া, দাঁড়াও, পাল্টা চিৎকার করে জবাব দিল কেয়া। বাইরের দিকে আবারও ঝুঁকে পড়ল সে। ভোরের আলোয় আকাশের আভাস টের পাওয়া যাচ্ছে এখন। গোলমাল করো না তো, নিশ্চয়ই কোথাও আমাদের জন্য অপেক্ষা করছে ও। কে, কার কথা বলছো? অবাক হয়ে জানতে চাইল আকরাম। বুদ্ধ আর বলে কাকে? বাইরে চোখ রেখে খেকিয়ে উঠল কেয়া। জানো না, অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় কে আমাদের জন্য অপেক্ষা করে? জানো জানো, কিন্তু ভান করছো জানো না। কেয়া, তোমার কি হয়েছে বলো তো? আহ, চুপ! রাগে বিকৃত শোনালো কেয়ার গলা। তোমার সাথে কথা বলতে গেলে ফিরোজকে হয়তো দেখতেই পাবো না। ও কি ভাববে বলো তো? কেয়া, এসব কি বলছো তুমি? তোমার কি মাথা? কেয়া, এদিকে এসো। হাতের ব্যথা, মাথার যন্ত্রণা সব ভুলে গিয়ে ডান হাতের ওপর ভর দিয়ে উঠে বসলো আকরাম। কেয়া, শোনো, আমার কাছে এসো।
কিন্তু তার কথায় কানই দিল না কেয়া। হঠাৎ হুইসেল বাজতে শুরু করলো। সেই সাথে একটা ঝাঁকি খেয়ে বেড়ে গেল ট্রেনের স্পিড। ছোট একটা স্টেশন, টিম টিম করে বাতি জ্বলছে। প্ল্যাটফর্মে কেউ নেই বললেই চলে। চোখের পলকে সেটাকে পাশ কাটিয়ে ছুটে চলল ট্রেন। সর্বনাশ, ট্রেন থামছে না! উন্মাদিনীর মতো চিৎকার জুড়ে দিল কেয়া। ইমানপুর স্টেশন ছাড়িয়ে এলাম আমরা, কি হবে এখন? ছ্যাঁত করে উঠল আকরামের বুক। মুহূর্তের জন্য মনে হলো ট্রেন থেকে লাফ দিয়ে পড়তে যাচ্ছে কেয়া। ট্রেন থেকে সম্পূর্ণ বাইরে নিয়ে গেছে শরীর। হাতলের সাথে আটকে আছে শুধু হাতটা। পিছনে ফেলে আসা স্টেশনটাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। ছি ছি, কি ভাববে ফিরোজ? নিশ্চয়ই পরের ট্রেনের জন্য অপেক্ষা করবে ও। এখন উপায়? ওকে একটা খবর পৌঁছে না দিতে পারলে? আমার কথা শোনো কেয়া, এদিকে এসো। শান্ত হয়ে বসো দেখি। আর কোনো সন্দেহ নেই আকরামের। কেয়ার মাথা খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন আগে থেকেই লক্ষণগুলো ধরতে পারছিল আকরাম। থেকে থেকে নিষ্ঠুর, কখনো নির্লিপ্ত, মাঝে সাঝে বোবা, প্রায় সময়ই বিড়বিড় করা, তারপর হঠাৎ হঠাৎ নার্ভের অ্যাটাক। এসব দেখে আগেই আশঙ্কা হয়েছিল তার, কেয়া শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। সেটাই স্বাভাবিক। পাঞ্জাবিরা ওর ওপর যে অত্যাচার চালিয়েছে, তার ওপর ফিরোজ ভাই ছিল কেয়ার চোখের মণি, জানের জান। ফিরোজ ভাই মারা যাওয়ার পর থেকেই রকচটা বদমেজাজি হয়ে ওঠে সে। কি বললে? বসবো? এখন কি বসার সময়? তীব্র ঝাঁজের সাথে বলল কেয়া। দেখছো না ট্রেন থামলো না, আমরা লাহোরে চলে যাচ্ছি। এক্ষুনি যদি একটা কিছু করা না হয় বিপদ হবে। তুমি এমন হাবাগোবা হয়ে গেলে কিভাবে? আমার কিছু করার নেই কেয়া, এসে দেখো আমি আহত হয়ে পড়ে আছি। মনে পড়ে না তোমার, গুলি খেয়েছি হাতে? এদিক ওদিক দোল খাচ্ছে ট্রেন। দ্রুত এগিয়ে আসতে গিয়ে বারবার টলে উঠল কেয়া। কাছে এসে আকরামের সামনে বসল সে। আহত হলে কিভাবে? আমাকে বলনি কেন? কি ঘটেছিল? কখন? কেয়ার মুখ ভালো দেখতে পেল না আকরাম, কিন্তু লক্ষ্য করল চোখ জোড়া জল জল করছে। ঘন ঘন সশব্দে নিঃশ্বাস ফেলছে সে। তুমি ঠিক সুস্থ নও, বলল আকরাম। কেয়ার কনুইয়ের কাজটা চেপে ধরল। মাথা ঠান্ডা করো, মনে করার চেষ্টা করো সব। তোমার সাহায্য দরকার আমার, কিন্তু নিজেই যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি করে কি হবে? এবার মন দিয়ে শোনো কথাগুলো। ফিরোজ ভাই মারা গেছে, তাকে ধরিয়ে দিয়েছে আবিদ। আমরা বাংলাদেশে রয়েছি, ট্রেনে চেপে খুলনায় যাচ্ছি। ওখানে আবিদের একটা দ্বীপ আছে, বোধহয় আবিদও আছে সেখানে। তাকে পাবার জন্যেই যাচ্ছি আমরা। ভেবে দেখে তারপর বলো, এসব মনে পড়ে তোমার? আকরামের পাশে অনেকক্ষণ হাঁটু গেড়ে বসে থাকলো কেয়া। মুঠোর ভেতর তার হাত কাঁপছে। অনুভব করলো আকরাম। অবশেষে নিস্তব্ধতা ভাঙল কেয়া। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এই খানিক আগে মনে হচ্ছিল ফিরোজ বেঁচে আছে। আমরা ইমানপুরে যাচ্ছি। না, তা কি করে হয়? ফিরোজ তো কবেই মারা গেছে। সে কি তবে কেয়াকে সুস্থ করে তুলল? উত্তেজিত ব্যাকুল হয়ে উঠল আকরাম। কেয়ার মুখ দেখার ইচ্ছে হলো, কিন্তু ওয়াগানের ভেতর আলো এখনো ভালো করে ঢোকেনি। কিছুটা অন্তত সেন্স ফিরে এসেছে কেয়ার, কিন্তু কতক্ষণের জন্যে? কতটা? কেয়া কি আবার তার দায়িত্ব নিতে পারবে? কারো সাহায্য ছাড়া ট্রেন থেকে নামতে পারবে না সে। ঠিক আছে, মাথাটাকে এবার একটু বিশ্রাম দাও, বলল সে। কিছু চিন্তা করার দরকার নেই, এরকম হতেই পারে, ভয় পাবার কিছু নেই। ঘুম ভাঙার পর অন্ধকারে কিছু দেখতে না পেয়ে আমারও মনে হয়েছিল অতীতে ফিরে গেছি। আমরা কোথায় এসেছি ধারণা করতে পারো কিছু? জানি না। হঠাৎ মুখ ফিরিয়ে নিল কেয়া। একটা হাত উঠে গেল কপালে। আমার মাথা ব্যথা করছে, আমাকে কিছু জিজ্ঞেস করো না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। অস্পষ্টভাবে শুনতে পেল আকরাম। বিড়বিড় করে কি যেন বকছে সে। আবার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রায় ফর্সা হয়ে এসেছে আকাশ। দরজার কাবার ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো কেয়া। কোনো কাজেই আসবে না। হতাশায় মুষড়ে পড়ে ভাবল আকরাম। তাহলে উপায় কি হবে এখন? আবিদকে খুঁজে বের করার পুরো দায়িত্বটা আবার তার ঘাড়ে এসে চাপল, কিন্তু আগের সেই দৃঢ় প্রতিজ্ঞ ভাবটা এখন আর নেই। দুর্বল হয়ে পড়ার সাথে সাথে দ্বিধা আর সন্দেহ ঢুকেছে মনে। বল বল, নিজের বল। এই অসুস্থতা নিয়ে
কি আর প্রতিশোধ নেওয়া সম্ভব? ব্রেনটা এখনো কাজ করছে। বড় জোর নেতৃত্ব দিতে পারে সে, কিন্তু উদ্বেগী হয়ে কিছু করার ক্ষমতা তার নেই। অগত্যা পরাজয় স্বীকার করে নেবে বলে ঠিক করল সে, এবং সেই সাথে অনুভব করল চোখের পলকে আরও যেন দুর্বল হয়ে গেল শরীর। বমি পেল তার, মনে হলো জ্ঞান হারাবে। আচ্ছন্ন একটা ভাব অনুভব করল আকরাম। তারপর আর কিছু মনে নেই তার। তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে ঝড়ের বেগে ছুটে চলল মালগাড়ি।